ট্রান্সজেন্ডার মানেই ট্রু নয়, ফলস ট্রান্সজেন্ডার প্রচুর, তারাই বেশি, মানে বেনজলটা খুব বেশি। আমরা এমন একটা দেশে বাস করি, এমন একটা জায়গায় বাস করি যেখানে পতিতাবৃত্তিও চলবে, আবার পতিতাবৃত্তির মধ্যে ঢুকে দেখবে সমাজসেবাও চলছে। এই আশীর্বাদ করো আগামী জন্মে যেন 9 ছেলে 9 মেয়ে হয়ে জন্মায়। প্রত্যেকটা ট্রান্সজেন্ডার মানেই সে হচ্ছে, তার জন্মই হচ্ছে ডিম আর মাংস দেওয়ার জন্য, অর্থাৎ সে যৌনকর্মী হবে। এই কলেজে আসবেন না, আপনাকে করা হবে। কেন মারবে আপনাকে? তার মারবে, তো কোনো কারণ থাকতে হবে। মারবে কারণ আমি হিজড়ে, এই খুঁতটা তো তাদের অবচেতনে আছে। তারা কি বলতো মুখের উপর? একদম মুখের উপরে বলতো। আমি মানবী বন্দ্যোপাধ্যায় যদি প্রমাণ করি যে না আমরা পোল্ট্রির নই, আমাদের বুদ্ধি আছে, মনোবৃত্তি আছে, আমরাও দাঁড়াতে পারি, আগে কেন বলেননি? আরে আগে বললে আমি তো অভয়া হয়ে যাব। তোর এত বড় সাহস, তুই ঢোল না বাজিয়ে লোকের বাড়ি বাচ্চা নাচাতে না গিয়ে তুই প্রিন্সিপাল হয়েছিস। আপনার কি সত্যি মনে হয় দিদি যে এই পুরো সিস্টেমটা ভেতর থেকে খোকলা হয়ে গেছে, খালি হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। তা আমরা যারা ট্রান্সজেন্ডার, আমরা তো বন্যপ্রাণী, হয়তো বনেই আমাদের ভালো বলে মনে করেছেন সরকার। কিন্তু অনেকে অভিযোগ করেন যে আপনার আগের সরকারের সঙ্গে খুবই সুসম্পর্ক ছিল। সকলে বলতে শুরু করলো চটি চাটা, চটি চাটা। চটি আমি কোনোদিন চাটিনি এবং চটি চাটার বিষয়ও নয়। আপনার আলাদা হওয়াটা, আপনি ট্রান্স ওম্যান কিন্তু আপনি এতটা শিক্ষিত, আপনি মানুষের ভালোর জন্য কিছু করতে চাইছেন। মোর নামেই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন শিক্ষাবিদ এবং সমাজকর্মী ডক্টর মানবী বন্দ্যোপাধ্যায়। এর আগেও কিন্তু আমাদের পডকাস্টে মানবীদি এসেছেন, কিন্তু অনেক কথা না বলা রয়ে গিয়েছিল। আজ সে সমস্ত কথা নিয়েই আলোচনা হয়েছে এই পডকাস্টে। আমি তো প্রচণ্ড অবাক হয়েছি। শুনে দেখুন, আপনারাও অবাক হয়ে যাবেন। দিদি, সঙ্গে সঙ্গীতায় আপনাকে স্বাগত। খুব ভালো লাগছে আবার দ্বিতীয়বার ডাকলে আমাকে। মানে দ্বিতীয় বলতে আমি বলছি ভিক্টোরি, মানে দুবার হলে তো ভিক্টোরি হয়, ওই তো দুটো আঙুল তুলে আমরা ভি দেখাই। বলো তোমার কি প্রশ্ন? কেমন আছেন সবার আগে সেটা বলুন। আছি বলতে দেখো, একটা তো আবহাওয়া পরিবর্তন হলো। আবহাওয়া পরিবর্তন হলে একটা নতুন আবহাওয়ার সাথে ভালো লাগে যে একটা নতুন আবহাওয়া আসছে। এখন সন্ধিক্ষণে অনেক রকম সিজন চেঞ্জে অনেক কিছু হয়, আর কারোর অসুখ হয়, কারোর সর্দি কাশি হয়। আমার তেমন কিছু হয়নি, মনে হচ্ছে একটা ভালো সিজনে আমি প্রবেশ করলাম বলে মনে হচ্ছে। সেটা তো সময় বলবে যে সিজন, আমরা একটা সময় সিজনড হয়ে যাব আর কি। আর সিজনড হয়ে গেলে তখন আর কোনো অসুবিধা থাকবে না, তখন তো আবার আগের মতোই চলতে থাকবো। কিন্তু অনেকে অভিযোগ করেন যে আপনার আগের সরকারের সঙ্গে খুবই সুসম্পর্ক ছিল। তো এই গভর্নমেন্টের সঙ্গে নিশ্চয়ই আপনার সম্পর্ক ভালোই থাকবে, খারাপ হবে না এমনটা আশা করা যায়। না, সুসম্পর্ক তো সরকারের সাথে সরকারি কর্মীদের থাকা উচিত। আমি তো সরকারি কর্মী আর কি। তো সুতরাং সরকার আর রাজনীতি যে আলাদা, সেটা কিন্তু আমরা অনেক দিন ভুলে গিয়েছি। মানে আমরা রাজনীতিকেই সরকার ভাবি। হ্যাঁ, এবার আগের সরকার এই সরকার বলে আমি আলাদা কিছু দেখি না। সরকার একটা ধারাবাহিক পদ্ধতি। যে সরকার আগে ছিল সেই সরকারই এখন। মানুষগুলো বদলে যাচ্ছে। আমি যখন চাকরি থেকে চলে যাব, আমার জায়গায় পদে আরেকজন আসবেন, কিন্তু তবু দেখো সেই কটাক্ষ আখির পানে দিচ্ছে সাক্ষ্য, যেমনটি ঠিক দেখা যেত কালিদাসের কালে। তো সুতরাং আমি তো সরকারের অনুগত, আমি তো সরকারি কর্মচারী, মানে আমি সবসময় আমি রাজকর্মচারী, আমি তো রাজার সঙ্গে মিলিয়ে চলবো। সেটা তো আমার দায়, সেটা তো আমার আনুগত্যটা আমার ভীষণ থাকা উচিত বলে আমি মনে করি। যেহেতু আমি সরকারি কর্মচারী, যেমন রাজকর্মচারীদের থাকে, সেরকম সরকারি কর্মচারীদেরও সরকারের প্রতি আনুগত্য থাকাটা খুব দরকার। না হলে তো সরকার তো আমাদের কাজে রেখেছেন তো দেশের জন্য, দেশের ভালোটা দেখার জন্য, দেশের ভালো করার জন্য, সমাজের ভালো করার জন্য। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে তো আগের সরকারের সাথে সুসম্পর্ক, যদি আমার দিক থেকে বলো সুসম্পর্ক, অবশ্যই আমার দিক থেকে সুসম্পর্ক ছিল। তার আগের সরকারের সাথেও আমি সুসম্পর্ক রেখেছি। এবার সরকার আমার সাথে কি করেছে সেইটা যদি বলো, সেখানে প্রশ্ন আছে। এখানেই প্রশ্ন, আপনি কি সুখে ছিলেন, ভালো ছিলেন? না, আমি তোমাদের দেখে মনে হতো আমি খুব ভালো আছি, কিন্তু আমি ভালো ছিলাম না। তার কারণ, আমার মতো একজন মানুষ, দেখো আমি যখন বাম আমলে ছিলাম তখন তো আমার দুটো ইনক্রিমেন্ট আমাকে দেওয়া হয়নি, কেননা আমি সেক্স রিঅ্যাসাইনমেন্ট সার্জারি করলাম।
আমি তো করলাম না, ডক্টর আমাকে বললেন, তবে তো আমি ডক্টরের নিদানে আমার এটা হলো। তার জন্য আমার দুটো ইনক্রিমেন্ট বাদ গেল এবং আমাকে দুটো সত্তায় ঝুলিয়ে রাখা হলো। আমি ভোটার আই কার্ড, আইডেন্টিটি কার্ড যেটা থাকে, আধার কার্ড, সে সব জায়গায় আমি বাবার মেয়ে, কন্যা, সেখানে আমি মানবী বন্দ্যোপাধ্যায়। আর চাকরির ক্ষেত্রে আমাকে রাখা হলো সোমনাথ বন্দ্যোপাধ্যায়, সন অফ মাই প্যারেন্টস, সন অফ মাই ফাদার। এবার বুঝতে পারছো একটা মানুষ দুটো সত্তা নিয়ে বাঁচবে কী করে? যখন আমি একটা ফ্ল্যাট কিনতে যাচ্ছি তখন আমি ব্যাংক লোন পাচ্ছি না, ব্যাংক আমায় লোন দেবে না, কেননা আমার ভোটার আই কার্ডে একরকম, কলেজে তো অন্য লোক চাকরি করছে। একই মানুষ কলেজ। একদম আলাদা হ্যাঁ, দুটো। তারপরে তো মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর যখন তাকে আমি জানালাম, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পর, তা আমাকে তো সেখান থেকে মুক্তি দিয়ে আমার একটা আইডেন্টিটি দেওয়া হলো, যে চাকরিস্থলে এবং এখানে। তখন আমি যেহেতু আমার পিএইচডিটা ছিল আমার, মানে আমি যখন নারী হয়ে গেছি, নারী জীবনেই আমার পিএইচডিটা তৈরি করা, কল্যাণ ইউনিভার্সিটি। কল্যাণ ইউনিভার্সিটি থেকে আমি গবেষণা করে পিএইচডিটা অর্জন করি এবং সেটা ট্রান্সজেন্ডার লিটারেচারের ওপরে। তখন আমাকে ওই এবার মমতা সরকার, ব্যানার্জি সরকার আসার পরে আমাকে তো আমার ওই আইডেন্টিটিটা ফিরিয়ে দেওয়া হলো, কিন্তু আমি তো আর ওই দুটো ইনক্রিমেন্ট পেলাম না, কেন তখন বদলে গেছে আমাদের সব কিছু প্যাটার্ন। মানে আমাদের ছিল তোমার রিডার পোস্ট ছিল পিএইচডি হলে, তা সেই রিডার পোস্টটা তো আমি আর ফিরে পাবো না। তার এরপরে তো বদলে গেল, এরপর তো যেটা হলো অ্যাসোসিয়েট প্রফেসর হলো, সেগুলো পেলাম এবং সেগুলো পেলাম বলে আমি প্রিন্সিপাল পোস্টে অ্যাপ্লাই করতে পারলাম, প্রিন্সিপালও হলাম। কিন্তু প্রিন্সিপাল হলাম আমার যে যোগ্যতায়। এবার তারপরে যখন সরকার আমাকে অভিবাদন জানালো, সরকার সম্ভাষণ জানালো মঞ্চে তুলে শিক্ষা দিবসে 5 সেপ্টেম্বরে, মুখ্যমন্ত্রী ছিলেন আমার পাশে, তখন সকলে ভাবলো বোধহয় মুখ্যমন্ত্রী আমাকে এটা হাত ধরে বসিয়ে দিয়েছেন কোনো পদে। সেটা কিন্তু নয়। সেটা হলে তো আমি কলকাতায় একটা ভালো কলেজ পেতাম। আমি এই সারা জীবনে আমি কোনো বাড়ির কাছাকাছি কলেজ পাইনি। আমার বাবা মা দুজনে অসুস্থ, তাদের দেখার আমি ছাড়া কেউ নেই, তবু কিন্তু আমাকে বাড়ির ধারের কলেজ দেওয়া হয়নি। সেখানে একটা অন্যরকম পলিটিক্স ছিল। বাড়ির ধারেও হতো না, মানে বাড়ি থেকে যাতায়াত করতে পারি এরকম কলেজ হলেও হতো, সেটাও কিন্তু হয়নি। প্রথমে ঝাড়গ্রাম, তারপর কৃষ্ণনগর ওমেন্স কলেজ, এখন তো আমি পুরো, মানে ঝাড়গ্রামটা ছিল জঙ্গলমহল, এখন আমি সুন্দরবন। এবার ভাবো, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। তা আমরা যারা ট্রান্সজেন্ডার, আমরা তো বন্যপ্রাণী, হয়তো বনেই আমাদের ভালো বলে মনে করেছেন সরকার। অক্সিজেন পাওয়া যাবে, সবুজ গাছগাছালি পাওয়া যাবে, কিন্তু তার সাথে আর যেগুলো পাওয়া যাবে সে তো তোমরা দেখো, প্রলয় 2, প্রলয় 3, কত রকম বই হচ্ছে, তাই না? প্রলয় 1, এবং আমার কলেজটা ওই প্রলয়ের পাশেই, যেখানে প্রলয়ের শুটিং হয়েছে তার পাশেই। তা সে কারণেই আমার তোমার প্রশ্নটা যেন কী ছিল, যে ভালো ছিলেন কি? হ্যাঁ, ভালো ছিলাম কি না। এখন ভালো ছিলাম বলতে, ভালো কথাটার সংজ্ঞা বা অনুভব আমার কাছে আর কিছু নেই। মানে কী থাকলে মানুষ ভালো থাকে, মানে কাঁটায় যার জন্ম, মনে করো যে আমি খানিকটা তো সজারু বা হাঁসজারুও বলতে পারো। তা সেই কাঁটা নিয়ে আমি যে থাকি, তা সেই কাঁটাতে তো আমি, এবার তুমি মনে করবে বাবা কাঁটা নিয়ে একটা মানুষ থাকে, ভালো থাকে না, সেটা তো তোমার ভালো থাকার অনুভূতি। আমার ভালো থাকার হচ্ছে ওই যে কাঁটা নিয়ে ভালো থাকা। সেই আমি কি যেন ফুল না হয়ে কাঁটা হয়েই বেসছিলাম, এটাকার গান আছে না, খুব বিখ্যাত গান, আমি ফুল না হয়ে কাঁটা হয়েই বেসছিলাম। হ্যাঁ, তা সুতরাং কাঁটা যদি ফুল হয়ে যায় তার হয়তো ভালো থাকা হয় না, হয়তো, আমি জানি না। তবে আমি অনেক অনেক কথা আসবে আজকে এই শিক্ষা বিভাগে। এবার সকলে বলতে শুরু করলো চটি চাটা, চটি চাটা। চটি আমি কোনোদিন চাটিনি এবং চটি চাটার বিষয়ও নয়, কিন্তু একটা চারিদিকে রটে গেল, সেই বার্তা রটি গেল ক্রমে, মৈত্রমশায় যাবে সাগর সঙ্গমে। তা আমার এর ব্যাপারেও রটে গেল যে আমাকে মুখ্যমন্ত্রী খুব ভালোবাসেন। মুখ্যমন্ত্রী সবাইকে, রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান। হয়তো ভালোবাসেন মুখ্যমন্ত্রী, কিন্তু তারপরে মুখ্যমন্ত্রীকে তো এত লোক তাকে ঘিরে থাকেন, তার কাছে তো যাওয়া যায় না। আস্তে আস্তে বিধায়করাই নাকি যেতে পারতেন না, বলতেন যে আপনি পারতেন কি অ্যাক্সেস করতে? না। আমি প্রথম পারতাম, তারপরে 2-1 বছর বাদে একটা কাণ্ড ঘটলো। আমি যখন প্রতিবাদ করতে শুরু করলাম, খুব সূক্ষ্ম প্রতিবাদ, মানে একটা গ্রামের কলেজ থেকে আমি এসেছি, এসে আর একটা গ্রামে গেছি, সেটা গ্রাম নয় অবশ্য, সেটা নগর, ঝাড়গ্রাম আর কৃষ্ণনগর। তা সেখানে যখন গেলাম দেখলাম যে অরাজক অবস্থা কৃষ্ণনগর কলেজ। এখনও ওদের অধ্যাপকরা আমাকে ফোন করে। এবার আমার কেউ নেই, আমার সন্তান নেই, সংসার নেই, আমি তো চাইবই যে ছেলে মেয়েদের ভালো করতে। আমার মাথায় ঢুকেই আছে যে আমার বাবা তো একটা কোম্পানিতে কাজ করতেন এবং বাবা বলতেন যে শিক্ষক হবি, শিক্ষকদের খুব সম্মান।
আর একটা ভয় থাকবে যে তোদের শিক্ষকদের কখনো চাকরি চলে যায় না, যেটা বাবার খুব ভয় মানুষ ছিল। এটা ভাবতো একটা সময়। একটা সময় ভাবতো, আমার বাবা আজ থেকে 50 বছর আগে ভাবতেন, কি 60 বছর আগে ভাবতেন। সেই সব কথা বলছি যে বাবা সেটা আমার মাথায় ঢোকাতেন, কারণ বাবাদের ভয় ছিল কখন চাকরি চলে যায়, তখন তারা কি করবেন, কোথায় বসবেন। হ্যাঁ, তা সেই জন্য আমাদের বলেছিল শিক্ষকতার চাকরি কখনো যাবে না। আজকে তো এসে বুঝতে পারছি শিক্ষকতার চাকরি যায়, উঠেই যায়। শিক্ষকদের প্রতিষ্ঠান উঠে যায়, ড্রাই হয়ে যায়। ড্রাই ফ্রুটস নয় কিন্তু এগুলো, এগুলো একেবারে ড্রাই মানে শুকনো হয়ে যায়, যায়। কিন্তু রামকৃষ্ণ মিশন তো শুকনো হয় না, তাদের ছাত্র শুকিয়ে যায়। দেখেছো কখনো? শুকোয় না তো। কিন্তু দেখো আমাদের সরকারি স্কুল কলেজগুলো শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার কৃষ্ণনগরে আমাকে এমন কিছু বলা হলো, এমন কিছু মানে আমাদের যে গভর্নিং বডি থেকে এমন কিছু আমাকে প্রতিশ্রুতি রাখা হয়েছিল, আমি আটকে উঠেছিলাম। বললাম না, আমি সেটাতে পারবো না। আমি সঙ্গে সঙ্গে বলা যাবে আমাদের? বলা যাবে বলতে, দেখো আমি নীলাঞ্জনা প্রধান বোধহয় আজকালে, ও আমার ইন্টারভিউ নিতে এসেছিল। আমার এখন আমি ওর নামটা করেই বলছি। ও আমাকে পরে ইন্টারভিউ নেওয়ার পর আমাকে বললো, মানবী আপনি এত খারাপ অবস্থায় আছেন। ও কিন্তু বুঝেছিল আমার জায়গাটা। হ্যাঁ, আমি বললাম, হ্যাঁ, কেন আমি গিয়ে দেখছি হস্টেলে অর্ধেক মেয়ে কলেজের মেয়ে না, তারা বাইরের মেয়ে। তা তারা কি করে ঢুকলো? এবার আমি তো গেছি, আমি যে কলেজে পড়াতাম সেই কলেজে আমাকে কখনো প্রশাসনে ঢুকতে দেওয়া হয়নি। কেননা যেহেতু আমি এরকম একটা মানুষ যে আমার প্রশাসনে ঢোকার কোনো অধিকার নেই। আর আমি অ্যাডমিনিস্ট্রেশনে এসেছিলাম, কিন্তু প্রশাসনে আসবো এই গর্ব থেকে নয়, যেহেতু আমার বাবার কাছে আসবো। অন্য কোনো উপায় নেই যে বাবাকে দেখতে গেলে, বাবার তখন 90 ছাড়ানো বয়স, হ্যাঁ 92-93 হবে। তখন আমি বাবাকে দেখতে গেলে, বাবার কাছাকাছি আসতে গেলে আমাকে তো এমন একটা কলেজে আসতে হবে যাতে রাতটা বাবার কাছে থাকতে পারি। সেটাও হয়নি, কারণ কৃষ্ণনগর তো অতটা কাছে ছিল না, 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 অনেকটাই দূর। অনেকটা দূর নৈহাটি থেকে। তা সেটা হলো না, কিন্তু যেটা হলো সেটা হলো যে আমি একটা প্রশাসনিক চাকরি পেলাম, এবং প্রশাসনে ঢুকে দেখলাম যে কী অন্ধকার। কেন শিক্ষা আমরা করি, শিক্ষার আগে তো প্রশাসন। শিক্ষাটা তো চালায় ওই প্রতিষ্ঠানের একটা প্রশাসন, তবে শিক্ষাটা চলে। আমি বলছি কলেজ লেভেলের যে তোমার প্রশাসনিক, যেমন গভর্নিং বডি, সেখানে টিচার্সদের রিপ্রেজেন্টেশন, তারা তো একটা কলেজকে চালায়। তা সেই কলেজটা যখন চলে, সেখানেই যদি মানে সর্ষেতে ভূত থাকে, তাহলে কী হতে পারে সেটা আমি বুঝলাম। এবং আমি কিছু কথা বলার পরই ওই সাংবাদিক যখন আমার ইন্টারভিউটা লিখলো, তার সঙ্গে সঙ্গেই আমাকে শিক্ষামন্ত্রী তখন পার্থ চট্টোপাধ্যায় ডেকে পাঠালেন, বললেন আমরা আপনাকে, তখন আমাদের একজন এমএলএ ছিলেন এবং তিনি মন্ত্রী ছিলেন, তাকে ওখান থেকে আমাদের ওই সভাপতি পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হলো। মানে আমাদের যিনি, আমার যে গভর্নিং বডির যিনি ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, তাকে সরিয়ে দেওয়া হলো। সরিয়ে দিয়ে ওখানে ডিএমকে নিয়োগ করা হলো, যেটা কিন্তু অন্য কোথাও করা হয় না। আমাদের মতন কলেজগুলোতে, যেগুলো পিএসসির কলেজ, সরাসরি সরকারি কলেজ, আমরা তো সরকার মানে গভর্নমেন্ট এডিড কলেজ, সেখানে কিন্তু একটা নতুন জিনিস তৈরি হলো কি, যে ডিএম এলেন, হ্যাঁ আসতেই পারেন আপৎকালীন। এবার ডিএম থাকাকালীনই আমি কাজ শুরু করি, কিন্তু কাজ করতে গিয়ে দেখলাম যে বহুদিন ধরে শিক্ষকরা ক্লাস না করে করে এমন একটা জায়গায় পৌঁছে গেছে, তারা ডিসিপ্লিনে আসতে চায় না। তারা আমাকে এসে বলছে যে ঘোড়াকে জলের কাছে নিয়ে যাওয়া যায়, ঘোড়াকে কিন্তু জল খাওয়ানো যায় না। মানে কথাটার গুরুত্ব বুঝতে পারছো? তার মানে ছাত্রছাত্রীদের পড়ানো এতটাই কঠিন কাজ? এতটাই কঠিন, মানে ঘোড়াকে জল অবধি নিয়ে যাবেন কিন্তু ঘোড়াকে জল খাওয়াতে পারবে না। তারপর তারা যে অত্যাচার শুরু করলো, অনেকগুলো কেস হলো, মামলা হলো। আর ডিএম দেখছেন যে একজন প্রিন্সিপালকে নিয়ে মানে এমন এমন কাহিনী ঘটলো, একটি মেয়ে সে কোথায় আইআইটি না কোথায় ভর্তি হবে এরকম একটা জায়গায়, তা আমাকে আগে থেকে লিখে দিতে হবে যে ওর এই দিনের মধ্যে যদি রেজাল্ট না বেরোয় তাহলে আমি দায়ী থাকলাম। ওর ওর ওর- ও কিন্তু ওর অ্যাডমিশনটা আগে নিয়ে নেবে, পরীক্ষা দিয়ে অ্যাডমিশনটা নেবে, কিন্তু যদি রেজাল্ট আউট না হয় তাহলে কিন্তু ওর ক্যান্সেল হয়ে যাবে ওর অ্যাডমিশনটা। কিন্তু সেটা তো আমি বলতে পারি না, আমি তো ইউনিভার্সিটি নই, না, এটা আপনার তো অথরিটি নেইও। অথরিটি নেই, কিন্তু আমাকে লিখে দিতে হবে। এবং সেটা দুজন টিচার এসে, তার সিনিয়র টিচার এসে আমাকে বললো আপনাকে, মানে ওরা কোথাও আমাকে নারী বলে মনেই করে না। ওরা মনে করে ওরা যেটা মনে করে, বুঝতেই পারছো কী মনে করে, যে নারী পুরুষের মিশেল একটা মানুষ, একে যা খুশি করা, মারধর করা যায়। তা আমাকে বলে চেয়ার থেকে ছুঁড়ে আপনাকে ফেলে দেবো। এবার আমাকে পুলিশ ফোন করছে যে আচ্ছা আপনাকে এরকম কথা বলা হয়েছে, আমরা শুনেছি, হ্যাঁ তা আপনি কি মামলা করবেন, ওদের নেবে? এবং পুলিশ যদি আমাকে এই কথা বলে, তখন তো আমি বলবো হ্যাঁ ভয়ের কিছু আছে, কারণ আমি অত দূরে যাচ্ছি, আমার পাশে কেউ নেই, বাবা ওরা অসুস্থ। আচ্ছা হ্যাঁ ওরা তো এরকম বলেছে, তা আপনারা জানলেন কী করে? আমি জানি পুলিশের বোধহয় ষষ্ঠ কর্ণ থাকে একটা, যেখান থেকে তারা সব শুনতে পায়।
কিন্তু এর পেছনে যে একটা খুব বড় কনস্পিরেসি ছিল এখন বুঝতে পারি। হ্যাঁ, মানে ওই কলেজটায় প্রচুর টাকা ছিল, কোটি কোটি টাকা ছিল, যা শুনেছি আর কি, শুনেছি বা জেনেওছি। থাকতেই পারে টাকা কোনো কোনো কলেজে শ্যাওলা হয়ে যায়, জানো তো। এই কিছুদিন আগে দেখলেন না সুরেন্দ্রনাথ কলেজে খাওয়া টাকা পাওয়া গেল, খাওয়া টাকা বস্তা বস্তা। হচ্ছে তো এই বিষয়গুলো, এগুলো তো এখন তো সামনে আসছে, এগুলো তো মানুষ পিসি অবাক সরকারের হচ্ছে। জাদু নয়। তা একটা কলেজের, একটা কলকাতার মতন একটা নগর কেন্দ্রিক কলেজ, সেখানে সেখানে তুমি বলো, সেখানে ও রুম না কি পাওয়া গেল, ও রুম, আর যেখানে নাকি খাট আছে, বিছানা আছে, সুগন্ধি আছে, অনেক কিছু আছে, যার সঙ্গে শিক্ষার কোনো সম্পর্কই নেই। এগুলো তোমাদের অবাক করে তো? অবাক করে মানে আমাদের মানে একটা বিভৎসতা, মানে এই আমি বিভৎসতা জানি যদি না এটাকে নগর আর কি কলকাতায় বলবো। হয়, তাহলে গ্রামের কলেজগুলোয় কি হতে পারে ভাবো। এটা যদি নগর কলকাতায় হয়, গ্রামের কলেজে কী হতো? এবার আমি দেখলাম যে তারপরেই তো আমার নামে ওই এলো যে একটা বাচ্চা চুরি করেছি বহরমপুর থেকে, এবং সে বাচ্চাটি মুসলিম বাচ্চা। কেন, ওই সরকার তো মুসলিমের ভীষণ ভক্ত ছিলেন, সুতরাং মুসলিম দেখালে মানে আমার মাত্রাটা আরও তীব্র হবে, আমি বুঝতে পারলাম। মানে যারা আমি কিছুই জানি না, মানে আমি ফেঁসে গেলাম প্রিন্সিপালের চাকরি করতে এসে। তো এবার ভাবো একটা মানুষকে কিভাবে, আমি রিসেন্টলি আমাকে ডাকা হয়েছিল একটা, তোমার ওই জেলখানায় যে সমস্ত লয়াররা থাকেন, তারা একটা মানুষ কিভাবে জেলে ঢুকে যায় তার উপরে একটা শর্ট ফিল্ম করেছিল, তো আমাকে ওদের ছবিটা দেখতে ডেকেছিল। তা আমি দেখছিলাম একটি ছেলে চাকরি না পেয়ে সে কিভাবে ঢুকে গেল ডাকাত দলে। তারপর সে কিন্তু ডাকাত হতে চায়নি, তারপর সে জেলে ঢুকে গেল। এবার জেলে ঢুকে গিয়ে সে সৎ তৈরি হচ্ছে, মানে দেখানো হচ্ছে সে মানুষটার চাকরি না পাওয়া, মানুষটার অসহায়তা, সেখান থেকে তার জেলে ঢুকে, এবং জেলে ঢুকে যাওয়া মানে তার পরিবারের কাছে সে শেষ, সে একটি ধনঞ্জয়। তা আমি তখন ভাবি, আমি তখন নিজের জীবনের সাথে রিলেট করি যে আমি তার মানে সততার জন্য আমি যেহেতু ওই কোটি কোটি টাকার লিকুইড করতে পারছি না, আমি যেহেতু ডিএম আমার জন্য আসতে বাধ্য হলেন, তাহলে তো একটা জায়গা তৈরি হলো যে জায়গাটা থেকে টাকাগুলো ব্লকড হয়ে গেল। টাকা ব্লকড হলে আমার সুবিধা হবে, আমি পিডাব্লিউ দিয়ে কাজ করাতে হবে, পিডাব্লিউডি দিয়ে। অন্য কাউকে দিয়ে কাজ করতে গেলেই টাকা বেরিয়ে যাবে। তার জন্য তোমাকে পোর্টাল করতে হবে, যেখান থেকে তুমি টেন্ডার ডাকবে, এবং এই টেন্ডার ডাকা যে কী জিনিস সে তো যারা চাকরি করে তারা জানে। টেন্ডার সেই পাবে যার সাথে তোমার এক হুঁকোর সম্পর্ক আছে, মানে এক গ্লাসের না বলে এটা আমি মনে হয় আজকের দিনে ম্যাক্সিমাম মানুষ বুঝে গেছেন। না না, বুঝেছে এটা অনেক দিনই। মানে ব্রিটিশের সমস্যা, ব্রিটিশ তো আমাদের মধ্যে সেটা ঢুকিয়ে দিয়ে গেছে, তাদের রাজরক্তটা ঢোকাতে পারেনি। তাদের ওই মানে কুৎসিত আনুগত্যের একটা যে বিষ ঢুকিয়ে দিয়ে গেছে, যেখান থেকে মানুষ খারাপ হতে শুরু করেছিল। হ্যাঁ, এবার সেই জায়গা থেকে আমি ওই জন্য টেন্ডার না, আমি বারবার লয়ারদের কাছে ছুটে যেতাম যে কীভাবে টেন্ডার দেবো, বলে আপনার টেন্ডার আপনি ইয়েকে করুন, ওই কী বলে পিডাব্লিউডি দিয়ে করান, তাহলে সরকারের ঘরে চলে গেল। আমার কাছে অডিট করতে এসছে অডিটার, অন্যায়ভাবে টাকা চাইছে, নাহলে কেস করে দেবে, এবং যা তা লিখছে প্রিন্সিপালকে। তা আমি দেখলাম প্রিন্সিপালরা এতটা অসহায়। এবার বলাও হচ্ছে, আমাদের যখন সম্বর্ধনা দেওয়া হলো, পার্থ চট্টোপাধ্যায় দিলেন যখন প্রথম, আমরা 2015-এ, আমি তো একা প্রিন্সিপাল হইনি, আমার সঙ্গে অনেকে প্রিন্সিপাল হয়েছিলেন। তো তাদের সরকার থেকে মন্ত্রী বোঝাতে শুরু করলেন, আপনারা কিন্তু খুব একা, একা হতে অসুবিধে নেই, কিন্তু অত অসৎ, কিলবিল করা অসতের মধ্যে একা হওয়া তো খুব মুশকিল। তা যাই হোক, আমাকে তারপরে পাঠিয়ে দেওয়া হলো সুন্দরবন, কৃষ্ণনগর থেকে একবারে সুন্দরবন। এবং সুন্দরবনে এখন যে কলেজটিতে আমি আছি, সেই কলেজে আমি তোমাকে বলিনি আগের বার, আমি 2023 থেকে আমি সাসপেন্ডেড ওই কলেজে। এইটা বলবো বলে আমার তোমাকে খুব ইচ্ছা ছিল। হ্যাঁ, আগের বার তো আপনি খুব একটা কিছু না, বলতে আমি চাননি। বলতে চাইনি, কেন আমি খুন হয়ে যেতাম। অভয়া তো খুন হয়েছে বেশি অতটা তেজ করে বলার জন্যে। আমি বুঝেছিলাম আমি তো আর অভয়ার বয়সীতে নই, আমার যথেষ্ট, আমি বৃদ্ধা হয়ে গিয়েছি, প্রবীণা। তো সুতরাং আমি বুঝেছি যে কোন কথা কখন কীভাবে বলতে হয়, সেভাবে আমাকে চলতে হবে। আমি নিজে বেঁচে না থাকলে আদর্শই তো মরে যাবে। আদর্শকে যদি তুমি বাঁচিয়ে রাখতে চাও, তোমাকে আগে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। এটা অনেক বড় কথা বললেন আপনি। আমার কথাগুলো খুব বড় হচ্ছে কেন বলো তো? আমি বৃহৎ এক দুঃখ থেকে কথাগুলো বলছি, সেই জন্য এটা সত্য কথা, সৎ কথা এবং বৃহৎ কথা। এবং যে কলেজটা আমি পড়াই, সেখানে আমি তোমাকে একটু আগে বলছিলাম প্রলয় 1, প্রলয় 2, প্রলয় 3 সেই সবে শুটিং হয়েছে। মানে সে এমন একটি কলেজ, তা আমাকে বুঝিয়ে দেওয়া হয়েছিল আপনি কিন্তু পাকিস্তানে এসছেন, এবং ওই কলেজে আমি সরস্বতী পুজো করতে পারবো না,
ওখানে সরস্বতী পুজো, অথচ কৃষ্ণনগরে আমি ঢাকঢোল পিটিয়ে সরস্বতী পুজো করেছি, থেকেছি। আমি তো কলেজেই থাকতাম, কৃষ্ণনগর উমেন্স কলেজ, মানে আমার খুব একটা আদর্শ ছিল যে আমি মেয়েদের কলেজ তৈরি করব, এবং মেয়েরাও খুব আনন্দ করে আমার সাথে, আমার সেসব ছবিও আছে সরস্বতী পুজোর। ওখানে গিয়ে সেটাই বন্ধ হয়ে গেল যে সরস্বতী পুজো করতে পারবো না। পারেননি আপনি করতে? না, আমি যাওয়ার আগেও আমার, এবং তুমি দেখবে মমতা ব্যানার্জির সরকার যখন এসেছিল তিনি বলেছিলেন যে আমরা কোনো কলেজে টিচার ইনচার্জ রাখবো না, টিআইসি, মানে যে টিআইসি মানে বোঝো তো, যে যারা টিচার থেকেই ওই পোস্টে, মানে ওরা প্রিন্সিপালদের ঢুকতে দিত না, প্রিন্সিপাল পোস্টটা কেউ থাকবে না, প্রিন্সিপাল থাকলেই একটা অভিভাবক থাকবে, অভিভাবক থাকলেই তিনি চেষ্টা করবেন সরকারের সাথে সহযোগী হয়ে সুন্দর একটা কলেজ থেকে ঠিকঠাক জায়গায় নিয়ে আসার। এমন অনেক কলেজ আছে যেখানে ওই কলেজের টিচারই বা টিচার ইনচার্জই প্রিন্সিপালের পরীক্ষা দিয়ে প্রিন্সিপাল হয়ে গেছেন, সেখানে কিন্তু কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা তো সেই সব কলেজ থেকে আমরা একদম নতুন কলেজে গিয়ে প্রিন্সিপাল হয়েছি, আমরা টিআইসি থেকে প্রিন্সিপাল হইনি। আর আমার ক্ষেত্রে তো ওগুলো হওয়ার কোনো রাস্তাই নেই, জায়গা ছিল না। এবং ইদানিং আমাদের এই নতুন সরকার গঠিত হওয়ার পরে অনেকগুলো মানুষ, মানে আমি কিন্তু একা সাসপেন্ড নই, আমাদের পশ্চিমবঙ্গে আরও ৩-৪ জন আমার সাথে সাসপেন্ডেড আছে। কিন্তু আমার একটা আনন্দ, আমি কিন্তু আমাকে চোর অপবাদ দিয়ে সাসপেন্ড করতে পারিনি। কি কারণে করলো? আমাকে সাসপেন্ড করেছে আমার অ্যাবসেন্ট, আমি নাকি কলেজে অ্যাবসেন্ট দীর্ঘদিন। হ্যাঁ, ঘটনা হলো আমি যখন 19 সালে এই কলেজে এলাম, 19-এর মাঝামাঝি, তারপর থেকে ওই কলেজে যিনি টিচার ইনচার্জ ছিলেন তিনি অবশ্যই সেই জায়গাটা পাওয়ার জন্য চেষ্টা করবেন, এবং সম্ভবত ওখানেও তখন দেখলাম এমএলএ, মানে তখন যিনি ছিলেন শেষ পর্যন্ত এই এমএলএই ছিলেন, ওই কলেজের যিনি প্রেসিডেন্ট, গভর্নিং বডির প্রেসিডেন্ট, এবং প্রেসিডেন্টের সাথে ওনার একটা বেশ ভালো সম্পর্ক টিআইসিও স্থানীয়, প্রেসিডেন্টও স্থানীয়। আর আমি মনে করো নৈহাটি থেকে যদি সুন্দরবন ধরো, সে বোধহয় অনেক 166 না কত কিলোমিটার, অনেক দূর, মানে কোনো একটা মানুষকে অত দূরে চাকরি দেওয়া যায় না, তো আমার বয়সে, আমার যখন যা বয়স, হ্যাঁ, ইয়াং বয়স হলে একরকম, কিন্তু আমার বয়সে আমাকে পাঠানো হলো সুন্দরবন। এবার সেই সুন্দরবনে গিয়ে দেখছি আগে থেকে আমার সামনে বসেই বলে দিচ্ছে আপনি কিন্তু অ্যালাউন্সগুলো পাবেন না, মানে আমাদের প্রিন্সিপালের কিছু অ্যালাউন্স থাকে, যেমন মনে করো গাড়ির জন্য আমরা একটা টাকা পাই যাতায়াতের, হ্যাঁ, আর একটা তোমার ফোনের জন্য পাই একটা লামসাম টাকা, আমাদের ওটা সব কলেজে দেওয়া হয় প্রিন্সিপালের। আমাকে বলো আপনাকে দেওয়া হবে না। কি কারণে দেওয়া হবে না? আমাদের কলেজ গরিব কলেজ, ওনাদের কলেজটা গরিব কলেজ, অথচ ওই কলেজের সমস্ত প্রমাণ আমার কাছে আছে, নাচা কোঁদা হবে, ছাত্রদের যে ওই কী হয় নবীনবরণে, সেসব কলকাতা থেকে সব ইয়াং যে সমস্ত মেয়েরা ওইসব নাচ টাচ করে, অভিনয় করে, তারা যাবে, খাওয়া দাওয়া হবে কলেজের ভিতরে। কলেজটা তো একদম কিছুই নেই কলেজের অস্তিত্ব, তার মধ্যে দেখবে রান্না হচ্ছে, পিকনিক হচ্ছে, এই হচ্ছে। পড়াশোনা হতো কি না, পড়াশোনা হবে কি করে? 2টো ঘর 3টে ঘর নিয়ে কখনো পড়াশোনা হয়? ছাত্রভর্তি হয়, ছাত্রভর্তি হলে এবার আমাকে দিয়ে এত ঐক্যশ্রী ফর্ম ফিল আপ করাতো। আদৌ অত লোক ঐক্য পড়লে তবে তো আমি তো চুপ করে থাকতাম, কারণ আমি জানতাম আমার এটা চাকরি নয়, আমার এটা যতদিন না আমি এখান থেকে রিটায়ার করছি এটা আমার পেট কা সওয়াল, আমার পেনশন না পেলে আমি বাঁচব না, আমাকে হাতে ভিক্ষা করতে হবে। লাস্টলি আমি সেটাই ভাবলাম যে ভিক্ষা করবো তবু আচ্ছা, তবুই নোংরা, আমাকে সাসপেন্ড করুক, আমার কোনো অসুবিধা নেই, অন্তত মানসিক শান্তিটা পাবো সাসপেনশন। মানে আর সহ্য করতে পারলেন না, না? কিন্তু সাসপেনশনটাও করেছে বেআইনি, এবং যার জন্য একদম এই যে সরকার যাবার আগে আমাকে যখন ডিপিআই, আমার খুব জানা একজন ডিপিআই, তিনি এখন ভাইস চ্যান্সেলর একটা ইউনিভার্সিটি, জানি না, মানে আমি এর আগের কথা বলছি, 4 তারিখের আগের কথা, হ্যাঁ, 4 তারিখের আগে, মানে মাস 3-4 আগের, মানে ভোটেরও আগে। তখন আমাকে বলছে আপনি একটা ছোট্ট করে লিখে দিন যে আমি ওই কলেজটায় কাজ করতে চাই, আমি ফিরে যেতে চাই। কেন আমি লিখবো? সাসপেনশন তো আমি করিনি। আমার লয়ার বললো আপনি কেন লিখবেন, মানে ওরা আমাকে ফেরাতে চাইছে কলেজে, কিন্তু ওরা তো নিজেরা ফেরাতে পারছে না, বুঝতে পারছো কী ব্যাপারটা? নিজেরা ফেরাতে গেলে নিজেরা ফেসে যাবে, যে আপনি সেটা সাসপেনশন করেছিলেন কেন, যদি আবার তাকে ফিরিয়ে নিতে চাইছেন। এবং আমি যে কলেজে যেতাম না তার কারণ হচ্ছে আমাকে এত অত্যাচার করতো এই কলেজে, আমি রাস্তায় বেরোতে পারতাম। আমাকে একজন ওই টিচার ইনচার্জ বলছে আপনাকে জানেন তো সবাই মিলে মারবে, ঠিক করেছে। আমি কিন্তু হতে দেবো না, মানে আসলে ও আমাকে ভয় দেখাচ্ছে, কে মারবে ওই জানে, আমি তো আর জানি না, ও স্থানীয় লোক। কেন মারবে আপনাকে? তার মারবে, তো কোনো কারণ থাকতে মারবে হবে। কারণ যে আরেকজন ওখানে মুসলিম, আরেকজন আমার কলিগ, তিনি এসে বলছেন যে শুনুন আপনাকে আমরা মেনে নিয়েছি, এবার আপনাকে যেখানে বলবো সেখানে সই করতে হবে। 27 টাকার একটা কল সারালে তার বিল হয় 27,000 টাকার। বলেন কি? একদম এই জায়গাটা থেকেই আমি আপত্তি করেছিলাম যে আমি সই করিনি, আমি শেষ পর্যন্ত সই করিনি, কারণ তারা আমাকে তো আমাদের অথেন্টিকেটেড কাগজ না দেখলে আমি কি করে ওটাকে আমি সই করব।
আমি যখন প্রথম কৃষ্ণনগর ওমেন্স কলেজে জয়েন করি, তখন ওখানে একজন ডি গ্রুপ কর্মী ছিলেন, শ্রীরামদা বলে বোধহয় ওনার নাম। আমি সেদিনকে বলছিলাম এক অধ্যাপক, ওরা কোনো ফোন করে, এখন ওরা বলে আপনি খুব ভালো মানুষ ছিলেন ম্যাডাম, আপনার ইয়েতেই আমরা ভালো ছিলাম। তো আমি তাদের সাথে আরও কথা বললাম, দেখো আমি ভালো ছিলাম কেন, তোমরা কি ভালো ছিলে, তোমরা এখন আমাকে সে বলছো কথাগুলো। তা সে আমাকে বলেছিল আপনাকে এরকম আঙুল দিয়ে দেখিয়ে দেবো, শুধু সেখানটা আপনি সই করবেন, এই হচ্ছেন আপনি প্রিন্সিপাল। আপনার কোনো বক্তব্য থাকবে না, আপনি কিছু দেখবেন না, আপনি কিছু শুনবেন না, আপনি শুধু সিগনেচার করার অথরিটি। সে কিন্তু আমাকে বলে দিয়েছিল, ডি গ্রুপ স্টাফ, অনেক বয়স্ক প্রবীণ স্টাফ কৃষ্ণনগর ওমেন্স কলেজে বলে দিয়েছিলেন। তা আমি হেসেছিলাম, আমি হয়তো মজা করছেন উনি। তারপর দেখলাম না, ব্যাপারটা তাই। এবার আমাকে বলা হচ্ছে এসে এই যে সুন্দরবনের কলেজটায়, যে আপনি জানেন না এখানকার ডি গ্রুপই এসে কল ভেঙে দিয়ে যায় রাত্রিবেলায়। মানে বুঝতে পারছো, আমাকে পাজেল করছে। তো আবার তারপরের দিন এসে তাদেরকেই লোক দিয়ে ডেকে আবার সেই কল সারানো হয়। মানে ওই টিআইসির এই বুদ্ধিগুলো করছে। মানে ও বুঝেছে যে আমি একটু নিষ্পাপ বুদ্ধির মানুষ বা এইসব, কিন্তু আমি যে এটা বুঝি যে আমাকে পাজেল করা হচ্ছে, আমাকে মারা হবে। এবং আমি রাস্তা দিয়ে গেলে আমার পিছন পিছন বলা হচ্ছে এই কলেজে আসবেন না, আপনাকে করা হবে, আপনাকে মেরে ফেলা হবে। এবার রোজ রোজ হুমকি পেয়ে আমি সেই কলেজে আর যেতে পারি? আমি তো অসুস্থ হয়ে গেলাম। আমি অসুস্থ হয়ে চলে গেলাম ভেলোর আমাকে সাইকিক ডিপার্টমেন্টে ঢুকিয়ে দিল। আমি বললাম যে আমার কলেজে এরকম গণ্ডগোল চলছে, আমি আমি অবসাদে চলে যাচ্ছি। সেই সিচুয়েশনে আপনি একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার বা কথা আমি বলার চেষ্টা আমি করেননি? সঙ্গে সঙ্গে ওই ভেলোরের সব আছে কাগজ, তোমাকে আমি দেখাতে পারি। আমি ওই ভেলোরের যে আমার ট্রিটমেন্ট হয়েছে, সেই ট্রিটমেন্টের ওরা যে আমাকে সাজেস্ট করেছে সাইকিক ডিপার্টমেন্টে, তার কাগজ দিয়ে আমি অ্যাপ্লাই করেছি পার্থ চট্টোপাধ্যায়কে। কিন্তু তখন তো উনি তখন বলছেন যে আমার কাছে তো পোস্ট খালি নেই, মানে আমি কোথায় আপনাকে পাঠাবো বা কিছু এরকম। হয় মানে মৌখিকভাবে বলছেন, কোনো লিখিত কিছু দেননি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছি যে দেখুন আমার পিছনে এইভাবে লেগেছে, এবং আমি বুঝতেই পারছিলাম আমাকে সাসপেন্ড করবে, কারণ আমাকে বারবার ওরা মিটিংয়ে ডাকছে, মিটিংয়ে ডেকে হ্যারাস করবে, উল্টাপাল্টা কথা বলবে। এবং যিনি প্রেসিডেন্ট ছিলেন তার যে কি দুর্ব্যবহার সে বলে বোঝাতে পারবো না, যে অকারণ তার দুর্ব্যবহার। হ্যাঁ, তিনি একজন নাকি শুনেছি তিনি একজন স্কুল টিচার ছিলেন। তিনি হয়েছেন এমএলএ থেকে আমার কলেজের, যদি হয়ে থাকেন সেটা, মানে তিনি যদি স্কুল টিচারও থাকেন তো তিনি টিচার। তা তিনি একজন প্রিন্সিপালকে কীভাবে ব্যবহার করবেন জানেন না। মানে তার মাথায় ছিল এটা তো প্রিন্সিপাল করে, এটা হিজড়ে, আমার তা মনে হয় সেইভাবে কথা বলতেন। এবং আমি এই জন্য যে আমি তোমায় বলছিলাম যে ঝাড়গ্রাম থেকে যে বাচ্চাটি এবার হায়ার সেকেন্ডারি পাস করেছে এবং বলছে আমি মানবী ম্যাডামকে দেখে এগিয়ে যেতে চাই, কিন্তু আমি তাকে বলবো অত সোজা নয়, তুমি তাকে আসতেই দেবে না আমার অবধি। মানে যেহেতু তার মা নেই, বাবা নেই, তার তো অভিভাবক নেই কেউ। কারণ আমার মতন মানুষরা 20তেই তোমার হারিয়ে যায়, 20 অবস্থাতে। হ্যাঁ, বলা হচ্ছে যে 90% ট্রান্স বাচ্চা যারা এখনো পর্যন্ত হয়তো নিজেকে প্রকাশ করতে পারেনি, সে ধরনের বাচ্চারা স্কুল ছুট, তারা স্কুল ছাড়তে বাধ্য হচ্ছে। স্কুল ছুটটা কেন, সেটা এই স্কুল ছুটটা বলে দিলেই তো হলো না, তার জন্য সার্ভে করুক কেন স্কুল ছুট হচ্ছে। বলা হবে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়, বলা হয় তাদের স্কুল থেকে অত্যাচার করা হয়, আর সব জায়গায় অত্যাচার করার পর তাদের জন্য ঘর তৈরি হয়ে যায় যেখানে তারা একসাথে থাকবে। মানে আমি বুঝলাম যে পোলট্রির মুরগি তাকে চিড়িয়াখানায় রাখা যায় না, তাকে সভ্য সমাজে রাখা যায় না, তাকে পোলট্রিতে রাখতে হয়। তো এই সিদ্ধান্তগুলো কারা নেয়, যে কে পোলট্রিতে ঢোকাও, একটা তো সিদ্ধান্ত নেওয়ার লোক আছে। তা সেজন্য আমি মানবী বন্দ্যোপাধ্যায় যদি প্রমাণ করি যে না আমরা পোলট্রির নই, আমাদের বুদ্ধি আছে, মনোবৃত্তি আছে, আমরাও দাঁড়াতে পারি, তা সেটা কি সহ্য হবে? এবং কৃষ্ণনগর থেকে ওই কলেজ সুন্দরবন সব অধ্যাপকদের চারাচারি হতো কথাবার্তা। কারণ আমি একবার কৃষ্ণনগর ওমেন্স কলেজে করেছিলাম কি, আমি কলেজে এসে দেখি যে সমস্ত, ওখানে তো প্রচুর টিচার ছিল, অনেক টিচার ছিল, 26, 27, 30-এর ওপর বোধ হয়। আমি যখন, মানে খুব বড় কলেজ ওটা, বিশাল কলেজ এবং খুব ঐতিহ্যপূর্ণ কলেজ, 1958 সালের কলেজ ওটা। তা আমি অবাক লাগছে, আমি কলেজের মধ্যেই থাকি, ভাবো, আমি কিন্তু অন্য বাড়ি থেকে যাতায়াত করি না, আমি কলেজের মধ্যেই থাকি। মানে কলেজে, পুরনো কলেজে প্রিন্সিপালের বাংলো ছিল, যেটাকে আমাকে অনেকে বলেছিল তো ভূত আছে। আর ঠিক আছে ভূত আছে, আমি পেতনি নয় ঢুকলাম বলে আমি ঢুকেছিলাম। মানে তার আগে কেউ থাকতো না, অনেক আগে থাকতো, ওই 58 সালের সময় একজন প্রিন্সিপাল থাকতেন, তারপর থাকতো না। আমি দেখি এরা এসে সই করে, হ্যাঁ তখন তো বায়োমেট্রিক হয়নি, বায়োমেট্রিক হলেও শুনলাম এই তো রিসেন্টলি ওদের প্রিন্সিপাল আমার সাথে এখন যিনি প্রিন্সিপাল যোগাযোগ করেছিলেন, বলে ওরা বলে বায়োমেট্রিক তুলে দাও। বায়োমেট্রিক থেকেও কোনো লাভ নেই, কেননা বায়োমেট্রিকটা লাগিয়ে ওরা বেরিয়ে যাবে, আবার বিকেলবেলায় ফিরে এসে বায়োমেট্রিকে
আঙুল থেকে আবার বাড়ি চলে যাবে। তাহলে ভাবুন, কোথাও না কোথাও দিদি এই প্রশ্নটা উঠেই আসে। আজকে বলা হয় যে ছেলেমেয়েরা টিচারদের সম্মান করে না, তার মানে কোথাও রিজন রয়েছে এর পেছনে। ছেলেমেয়েরা শিক্ষাকেই তো সম্মান করে না, তাহলে কি শিক্ষাকে সম্মান করতে শিখলে তবেই তো শিক্ষিত ওই টিচারদের সম্মান করে। রিজন মানে বিশাল রিজন। এবার শোনো, তোমাকে তো সবটা বলা হলো না। তা আমি দেখতাম যে এরকম 10টার সময় এলো, সই করলো, করে স্টাফ রুম ফাঁকা, ব্যাগ রেখে চলে গেছে। তা আমি একদিন তালা দিয়ে দিয়েছিলাম যে দেখবো যে এরা কখন আসে। তারপর দিকে একসাথে সবাই ফিরেছে, ফিরে আমাকে বলছে, আমার কাছে আর চাবি চায়নি, তারা আন্দোলন শুরু করে দিল যে প্রিন্সিপাল আমাদের ঘরে তালা দিয়ে যায়। আরে তোমার কাজ তো এসে ফার্স্ট ক্লাস নেওয়া, আর ফার্স্ট আওয়ারে তো স্টুডেন্টরা বসে থাকে, সব ঘর ফাঁকা, কোনো টিচার, এটা কাগজে খবরও হয়েছিল বিশাল। এবং আমাকে কলকাতার অনেক প্রিন্সিপাল বলেছিলেন ঠিক করেছো, এরা আমাদের এত অত্যাচার করে। কিন্তু এই অত্যাচার, এই যে আমি যেটা করে ফেললাম, তার জন্য তো আমার উপর চাপ এলো, শাস্তি পেতে হলো। এবং সেই শাস্তিরই ফলস্বরূপ আমার আজকের যে সাসপেনশনটা, কারণ ওদের সাথে সবার সাথে সবার যোগাযোগ আছে। আমি প্রথম যে ঝাড়গ্রামে কলেজে ছিলাম, তারাও সব জানে। আমাকে কথায় যখন বলে আমি বুঝতে পারি যে আমি কিন্তু তাদের বলিনি যে আমি সাসপেনশনে আছি কি টেনশানে আছি, কিছু আমি টেনশানে নেইও। কারণ আমার মনে হয়েছিল যে শিক্ষা ব্যবস্থায় চাকরি করার জন্য আমি লালায়িত ছিলাম, সেখান থেকে যখন আমি ফিরে এলাম এই ষাটোর্ধ্ব বয়সে, তখন আমার মনে হলো এইটাই আমার পাওনা ছিল, যে আমি যে আইডিওলজি থেকে গিয়েছিলাম সেটা যে কত বড় ভুল। এই তুমি একটু আগে বললে না যে শিক্ষককে তারা মান্য করে না, হ্যাঁ, তা মান্য করবে কেন? মান্য তো মান্যতা তো কোনো যান্ত্রিক বিষয় না, এটা একটা আচরিত বিষয়। তা সে যদি দেখে গিয়ে দিনের পর দিন ক্লাস হয় না কলেজে, দিনের পর দিন যে টিচারদের কাছে পড়ি তাদের নামে বিভিন্ন রকম গসিপ বেরোচ্ছে। আমার নামেই তো বেরিয়ে গেল যখন আমি বাচ্চা চুরি করেছি বলে টিচাররা মিছিল বার করলো। ওই প্রতিদিন বলছে, এই সময়ের একটা খবর ছিল, সেই খবরটাকে নিয়ে মানবী বৃহন্নলাবৃত্তিতে যুক্ত বলে তারা সেটা নিয়ে বেরিয়ে পড়লো সারা কলেজকে। দেখুন আপনার ছেলে মেয়েকে কোন কলেজে পড়তে দিয়েছেন, দশচক্রে ভগবান ভূত, তারা হলো ভগবান, আমি হয়ে গেলাম ভূত। কেন না, আমি তাদের সঙ্গে ওই টাকাগুলো বার করে দিয়ে আমি চোর প্রিন্সিপাল। আমাদের সঙ্গে তো অনেকে যারা সাসপেনশনে আছেন তাদের অর্থনৈতিক তছরূপ এড়িয়ে দিয়ে সাসপেন্ড করা হয়েছে, এবং তারা প্রত্যেকে চেষ্টা করেছিলেন সবকিছু ঠিক করতে। সেরাম প্রিন্সিপালদের সাথে আমার যোগাযোগ আছে, তারা বলেন আমরা ঠিক করতে চেয়েছিলাম, আমরা চুরি বাধা দিতে গিয়ে আমরা চোর হয়ে গিয়েছি। সাংঘাতিক পরিস্থিতি। তো সেটা তো ওই যে সুরেন্দ্রনাথের মতন নামের কলেজ, সেই কলেজে তো দেখছো কি পরিস্থিতি। তার আগে তো আমরা দেখো, এখন নয় চেঞ্জ হয়েছে বাতাবরণ। এবার আমাকে অনেকে বলবে আগে কেন বলেননি, আরে আগে বললে আমি তো অভয়া হয়ে যাব। আমি তো আগে বলতে পারি না, কারণ আমার পাশে আশেপাশে কেউ নেই, আমাকে মারবার জন্য সবাই উদ্যত হয়ে আছে যে তোর এত বড় সাহস, তুই ঢোল না বাজিয়ে লোকের বাড়ি বাচ্চা নাচাতে না গিয়ে তুই প্রিন্সিপাল হয়েছিস, এটা তোর সাহস না? সাহস তো স্পর্ধাও বলবে লোকে, এটা তো ভাবাই যায় না না। তাহলে আমাদের মাথায় তো ঢুকে আছে, যেমন একটি মেয়ে সম্পর্কে আমাদের মাথায় ঢুকে আছে, নয় ও ঘরের বউ হবে, নয় বাইরে বারবধূ হবে। হ্যাঁ, এর বাইরে কিছু ভাবা যেত একটা সময় মেয়েদের নিয়ে, যে মেয়েরা চাকরি করবে, মেয়েরা দেশ শাসন করবে, মেয়েরা অনেক তাদের বুদ্ধিমত্তার কথা বলবে, সেটা তো ভাবা যায়। এখনও যে খুব ভাবা যায়, এখনও বলা হয় 12 হাত কাপড়ে মেয়েদের কাঁচা হয় না, কাঁচা হতে লাগবেই। মানে কাঁচা তো তোমাদের পুরুষাঙ্গ চলে কাঁচা লাগে, মেয়েদের কাছে লাগবে কেন? মানে যদি কাঁচার কথাই বলো, কাঁচাটা তো ওই জন্যই কাঁচা করেছো তোমরা। ঊর্ধ্বলিঙ্গং বিরূপাক্ষং যখন পইতে হচ্ছে তোমরা মন্ত্র বলছো, হ্যাঁ, তা মন্ত্রের মধ্যেই তোমাদের রয়েছে যে ঊর্ধ্বলিঙ্গং মানে তোমাদের মস্তক ঊর্ধ্বে চলে গেল। তা আমি এই জায়গাগুলো থেকে আমার প্রতিবাদ, এবং আশা করি নতুন সরকার যখন এসেছেন আমি তাকে সব কথা বলতে পারবো। আমি অনেক চেষ্টা করেছিলাম, আমার নৈহাটির বিধায়ক যিনি ছিলেন তিনি আমার ক্লাসমেট ছিলেন, পার্থ ভৌমিক, এবং অনেক দিনের চেনা, ছোটোবেলা থেকে মানে ছোটোবেলা বলতে ক্লাস 8 থেকে আমাদের সাথে ওই এসেছিলো। সে খালি বলতো কি আমি কি করবো বলতো, আমার তো নৈহাটি কলেজ খালি আছে, আমাকে নৈহাটি কলেজে দাও, আমি বলে দেবো শিক্ষামন্ত্রী যদি পারে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তোমার এখানে মধ্যে ইন্টারভিউতে এসেছিলেন, দেখলাম ব্রাত্য বসু কিন্তু আমার খুব বন্ধু লোক বলতে ব্রাত্যর সাথে আমি যেহেতু ওর সাবজেক্ট আমার সাবজেক্ট এক, ও আমার থেকে একটু পরে MA পাস করেছে, মানে আমার থেকে একটু ছোটো, কিন্তু ব্রাত্যর সাথে আমার আমি ব্রাত্য একটা সময় ইটিভিতে তুমি দেখেছো অনেক রকম অনুষ্ঠান করতো, অনেক অনুষ্ঠানে আমাকে ডেকেছে, সেখান থেকে ওর সাথে কিন্তু আমার একটা কালচারাল ফ্রেন্ডশিপ গড়ে উঠেছিল। এবং সেখান থেকে কিন্তু ব্রাত্য জানতো যে মানবী একটা শ্রদ্ধা করার মতন মানুষ। হ্যাঁ, আমিও জানতাম ব্রাত্য একটা শ্রদ্ধা। আমি ব্রাত্যর কাছে বহুবার গেছি যে আমার এটা ঠিক করে,
ব্রাত্যময় কথাও দিয়েছে, হ্যাঁ হ্যাঁ তোমাকে অন্যায়ভাবে করা হচ্ছে, আমি রিলিজ করে দেবো। কিচ্ছু করতে পারেননি ব্রাত্য বসু, করেননি। এবং আমি যখন আমার নৈহাটির বিধায়ককে বলতাম যে নৈহাটি কলেজ হলে আমার সুবিধা হয়, শুধু বাবার জন্য না, আমি নৈহাটি আমার বহুদিনের, নৈহাটি সবাই আমাকে জানে চেনে, আর বহুদিনের বাস আমাদের, এবং আমার একার বাস না, আমাদের পুরো ফ্যামিলি, মানে আমাদের প্রায় 200-300 বছরের হয়তো আমার বাবার ভাইরা, মানে অনেক পুরনো বাড়ি আমাদের, অনেক বড় বাড়ি, পাড়ার একটা অংশই আমাদের বাড়ি, মানে আমার একার কথা বলছি না, আমার কাকা জ্যাঠা নিয়ে যে বাড়িটা। তো সেখানে আমি নৈহাটি থেকে ব্রাত্য হলাম, এবং এই ভোটের আগে আমি বলে এলাম বিধায়ককে, তখন সনদে, যে আমি কিন্তু নৈহাটি চাচ্ছি, আমার কাছে আছে, তোমাকে দেখাতে পারি। উনি বললেন আমি কি আর বলবো, আমার কিছু করার নেই। হ্যাঁ, মানে ওরা কিন্তু আমাকে নৈহাটিতেও দেবে না, নৈহাটি কলেজ, যা বুঝলাম। আসলে আমরা প্রদীপের আলোটা দেখতে পাই দিদি, অন্ধকারটা দেখতে অন্ধকারটা তো পাই দেখতে না। পাও না, আর অন্ধকার আমি দেখাতেও চাইনি এতদিন। আধার অঙ্গনে প্রদীপ জ্বালিনী, দগ্ধ কাননে আমি যে মালিনী, শূন্য হাতে আমি কাঙালিনী, করিনি সেদিন যাপনা। এই তুই বললে না অন্ধকার, এই তো রবীন্দ্রনাথের গান দিয়ে বললাম। আমি ওই চণ্ডালিনীর মেয়ে, যে চণ্ডালিকা প্রকৃতি, তার কথা মাথায় রাখি, যে সে তো বলছে আধার অঙ্গনে প্রদীপ জ্বালিনী, দগ্ধ কাননে আমি যে মালিনী। এই যে দগ্ধ কানন, পুড়ে যাওয়া একটা বন, সেখানে সে মালিনী, ফুলের সমারোহ করে সে। তো সুতরাং ভস্মীভূত হয়ে যাওয়া মানে শেষ হওয়া নয়, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই জায়গাটা আমারকে খুব প্রেরণা দেয়। মানে এত অন্ধকার আমার জীবনে, কিন্তু প্রতিবারই অন্ধকারকে প্রতিহত করে আমি আলোর জাগরণ করি। আঁধারের গায়ে গায়ে পরস্তব, সারা রাত ফোটাক তারা নব নব। দিদি, আপনি 36 বছর এই শিক্ষাক্ষেত্রে রয়েছেন, উচ্চশিক্ষা। উচ্চ শিক্ষাক্ষেত্রে। কি দেখছেন এই যে 36টা বছর আপনি পেরিয়ে এলেন? কি কি ট্রানজিশন দেখলেন, কি কি পরিবর্তন দেখলেন, কি কি সমস্যা দেখলেন, আর কি মনে হয় কি কি পরিবর্তন করার দরকার? ঘটনাটা হচ্ছে, পরিবর্তন কি করা দরকার সেটা পরে বলছি, আমি কি কি দেখলাম অবশ্যই। সেইটা আগে বলছি। যেটা দেখলাম, প্রথম যখন আমি গেলাম উচ্চশিক্ষায়, তা আমাকে প্রবীণ একজন শিক্ষক বললেন, শোনো, শিক্ষকতা এসছো অনেক অল্প বয়সে, খুব ভালো করছো, কিন্তু মনে রাখবা, পরের ছেলে পরমানন্দ, যত গোল্লায় যায় তত আনন্দ। এইটা মাথায় রেখে পড়াবে। আর ওই শুনলাম তার কথা, যে পরের ছেলে পরমানন্দ, কিন্তু ক্লাসে গিয়ে দেখছি তার ছেলেই আমার ছাত্র। তা আমি তাকে সে বলেছিলাম যে আপনি যে বলেন পরের ছেলে, তা আপনাকে তো আমি পর ভাবতে পারবো না, কেন আপনার ছেলেই এইখানে পড়ে এবং সে আমার ক্লাসের স্টুডেন্ট। তখন বললেন, সবাইরে পাশ করাই দিবা, কাউরে ফেল করাইবা না। তো শিক্ষা যদি সবাই পাশের জায়গা হয়, যে সবাই পাশ করে গেলেই শিক্ষা, সেটা কি শিক্ষা হয়? মানে আমি বলছি যে রবি ঠাকুর যে শিক্ষার কথা ভেবেছিলেন, রবীন্দ্রনাথ তো তথাকথিত স্কুলে ওরিয়েন্টাল সেমিনারিতে যেতেই পারলেন না, মানে তার মনে হলো এটা শিক্ষাই নয়। কিন্তু আমরা তো সেই শিক্ষাকে আমরা বাহন করিতে পারিলাম না। রবীন্দ্রনাথ যখন বলছেন যে ওই শিক্ষার হেরফের, এই সমস্ত বিভিন্ন শিক্ষামূলক প্রবন্ধে বলছেন কথাগুলো, তা আমরা শিক্ষাকে বহন করিলাম, বাহন করিতে পারিলাম না। এখন বহন আর বাহনের মধ্যে কি তফাৎ? অর্থাৎ শিক্ষাকে আমরা অঙ্গাঙ্গী করতে পারলাম না, অঙ্গীভূত করতে পারলাম না, আমরা সার্টিফিকেটটা কাঁধে বয়ে নিয়ে বেড়ালাম। সেই শিক্ষা তো রবীন্দ্রনাথ চাননি, কিন্তু সেই শিক্ষাই তো চলে এলো, আজও চলছে, আজও হয়তো চলছে। পরিবর্তন হবে। না, পরিবর্তন আর কিছু হবে না, পরিবর্তন হবে এআই হয়ে যাবে। তুমি ঘরে বসে তখন মানে এআই শিখবে তোমাকে, আর মানে স্কুলে গিয়ে, যেমন রবীন্দ্রনাথ তো ঘরেই শিখলেন, স্কুলে গেলেনই না, তা স্কুলগুলো বন্ধ হয়ে যাবে, মানে সব ওই যেন ওয়ার্ক ফ্রম হোম, এডুকেশন ফ্রম হোম। এডুকেশন তো প্রথমে বাড়ি থেকেই হওয়া উচিত, মা বাবা আগে এডুকেশন দেবেন, তারপর তো সে স্কুল যাবে কি কলেজ যাবে, সেখানে তো সে যাবে। কলেজে তো বেশিটাই লেকচার, মানে আইডিওলজি শিখতে তো কেউ কলেজ যায় না, কারণ একটা বয়সের পর, 18 বছর বয়সের পর তৈরি হওয়ার পর সে কলেজে উচ্চশিক্ষায় যাচ্ছে। তা সেখানে গিয়ে এবার আমি কাল না পরশু দিনকে আমার পুরনো কলেজ, যেটা তোমাকে বলছিলাম, ওমেন্স কলেজ, কৃষ্ণনগর ওমেন্স কৃষ্ণনগর। কলেজের অধ্যাপক, মহিলা অধ্যাপক, ওরা ফোন করে কয়েকজন আমাকে। তা ফোন করে আমাকে বললো, ম্যাডাম আমার কলেজে আমি তো যখন থেকে ছিলাম তোমাদের সমস্যার শুনেই আসছি, হ্যাঁ, আমাকে তো এই কলেজ থেকে সরে আসতে হলো, তারপরেও এখনও যিনি এসছেন তাকেও সব কিছুতে ওদের সমস্যা।
আর সমস্যাটা তোমাদের কোথায় জানো? সমস্যাটা হচ্ছে তোমরা এত টাকা মাইনে পাও কিন্তু তোমাদের কোনো কাজ নেই। ও কিন্তু স্বীকার করলো, আপনি ঠিক বলেছেন। মানে ওর চকিতে ওর মধ্যে একটা পরিবর্তন দেখলাম। ও এতক্ষণ তর্ক করছিল, না আমরা তো প্রচুর পড়াশোনা করছি, বই লিখছি। এত বই লিখছে, যাচ্ছে কোথায়? বই মেলা হচ্ছে, প্রচুর বই, বস্তা বস্তা বই। এবার তোমরা বলছো কলেজ স্ট্রিট থেকে না বইয়ের দোকান সরিয়ে দেওয়া হবে। ইদানিং যে কী লোকজন বলছে, আরে ওই বইয়ের দোকান সরিয়ে দেবে বলে তোমরা কেঁদে মরছো। তোমরা একটা একটা বই পড়ো? একটা বইও পড়ো না, গাদা গাদা বই। এই আমি এত এত জায়গায় যাই, আমাকে এত এত বই দেয়। আমার বাড়িতে তো আমি একা মানুষ, কিন্তু আমি একা মানুষ বলেই আমি সবার কাছেই, ওই তুমি বলছিলে যে যার ফায়দা নেওয়ার জন্য আপনার কাছে আসে, তা সে সে বইগুলো বেচে দেয় 5 টাকা সে দরে। ওই সেই যারা আসে বস্তা নিয়ে, ওই কাঁচ ভাঙা লোহা ভাঙা খবরের কাগজ বিক্রি, সেখানে বিক্রি হয়ে যায় বই। আমি একদম বাস্তব কথা তোমায় বলছি। এখন শিক্ষা বইয়ের মধ্যে আছে না শিক্ষা ধারাবাহিকভাবে তোমার থেকে আমার, আমার থেকে, যেমন বেদকে আমরা বলছি শ্রুতি, একজনের থেকে আরেকজনের বহমান, বহে নিরন্তর আনন্দধারা। তা সে শিক্ষাটা কি? আমি যখন গিয়েছি গ্রামে পড়াতে, ঝাড়গ্রামের কলেজগুলোতে, আমি গিয়ে দেখছি ওদের বর্ণ পরিচয় থেকে বাংলা পড়ালে তবে ওদের বাংলা অনার্স জানতে পারবো, এমন অবস্থা। একটা মানুষকে তো তুমি একটা জিনিস পড়ছো, সে একটা বুদ্ধদেব বসুর প্রবন্ধ পড়ছে, সেটা পার্ক স্ট্রিটের ওপর প্রবন্ধটা, মানে একেবারে আলট্রা মডার্ন একটা সাহিত্য। তা সে তো জীবনে দেখেইনি কোনটা পার্ক স্ট্রিট, কোনটা সেখানে কি জীবন। সে গ্রামে পান্তা খায়, সে চাষবাস করে, সে কলেজে আসে, এসে ঘুমিয়ে পড়ে। আমি বলি, কী রে ঘুমোচ্ছিস? ফ্যানের হাওয়া লেগেছে গো ম্যাডাম। ফ্যানের হাওয়া? হ্যাঁ, বাড়িতে তো ফ্যান নাই। এই যে পড়াশোনাটা গেলে ঘরে কি করে থাকবো, ওই ফ্যানের হাওয়া তো পাবনি। তো আমি তখন অবাক হয়ে ভেবেছি, সত্যিই তো গরমে তো ওরা তো ফ্যানের হাওয়া, কলেজে এসে ওদের যেটা উপরি পাও না সেটা হচ্ছে ফ্যানের হাওয়া। মানে এটা একদম আমার জীবন থেকে বলছি, একটা কথাও আমার বানানো নয়। মানে ওরা আমাকে খুব ভালোবাসতো বলে আমি জানি যে ওরা কথাগুলো খুব খোলাখুলি বলতে পারতো, আমাকে তো চেপেই যেতে পারতো, কিন্তু ওরা বলেছে কথাগুলো এবং আমার এখনও যোগাযোগ আছে। তখন আমি ভেবেছি যে মানে আমার নিজের প্রতি নিজের ঘৃণাও হয়েছে যে আমি এমন একটা, বাবা তো তেলকালিতে ময়লা হলেও মনটা সাদা, বাবা তো এইসব কাজ করতো, কারখানার কাজ করতো। তো বাবার তো খুব ইচ্ছে ছিল যে আমি শিক্ষক হই, কিন্তু শিক্ষক হওয়া যে কি নিদারুণ যন্ত্রণা। মানে শিক্ষক তো একক নয়, শিক্ষাকে কিন্তু অনেক, রবীন্দ্রনাথ তো একা বিশ্বভারতী করেননি, তিনি বেছে বেছে লোকজন নিয়ে এসেছিলেন বা লোকে এসে কন্ট্রিবিউট করেছিল। আশ্রমের রূপবিকাশ যে রবীন্দ্রনাথের প্রবন্ধ, সেখানে আমরা দেখতে পাই যে মানুষ এসে কন্ট্রিবিউট করছে, আমরা শিক্ষা দেব। এখনকার শিক্ষাবিদরা, মানে শিক্ষাবিদ বলবো না, যারা বাণিজ্যিক শিক্ষায় বিশ্বাসী, তারা তো শিক্ষা নিয়ে বাণিজ্য করছেন। এত টাকা দিলে এত বড় MBA হয়ে যাবে তোমার। আপনার কি সত্যি মনে হয় দিদি যে এই পুরো সিস্টেমটা ভেতর থেকে খোকলা হয়ে গেছে, খালি হয়ে হ্যাঁ গেছে? হ্যাঁ হ্যাঁ, ব্রিটিশরা যাওয়ার পর একবারে খোকলা হয়ে গেছে। সেই জন্য বর্তমান সরকারের ওপর আমার খুব আশা যে নিশ্চয়ই ফেরাবেন, তারা ফেরাতে পারবেন, যেহেতু তারা বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথকে প্রাধান্য দিচ্ছেন হয়তো হিন্দুত্ববাদীর কথাও বলছেন। হিন্দুত্ববাদীটা আসা দরকার, আমি বুঝতাম না, কারণ আমার প্রচুর মুসলিম বন্ধু আছে, ভালো বন্ধু আছে মুসলিম, কিন্তু যখন এই চাকরি করতে গিয়ে যখন দেখলাম যে সরস্বতী পুজো করতে পারবো না, বা আমাকে প্রাণের হুমকি দেওয়া হচ্ছে, বা ওদের সমাজে আমার মতো মানুষরা খুব ঘৃণ্য, যদিও ওই ওই সমাজে স্বীকৃতি আছে আমাদের, মানে হিজরি শব্দটাই তো এসছে আরবি ফার্সি থেকে, মানে আমাদের এই শব্দটা তো বাংলার নয়, কিন্তু সেখানে সম্মান নেই কিন্তু কদর আছে। কদর থাকার সম্মান থাকার মধ্যে নিশ্চয়ই পার্থক্যটা বুঝতে পারছো। তা যার কদর আছে, যার সম্মান নেই, শুধু শিক্ষক হতে পারেন না, তিনি এবার প্রিন্সিপাল কী হবেন? সুতরাং একটা রটিয়ে দেওয়াই যায় যে এই লোকটা কিন্তু না প্রিন্সিপাল নয়, ও সেজে এসে বসেছে। এবং যেখানে শিক্ষা নেই, বা শিক্ষা বলতে আমি বলছি মানুষের প্রতি সম্মান করার মূল্যবোধের যে শিক্ষা, সেটা নেই, সেখানে তারা হৈ হৈ করে তো আমাকে পুড়িয়ে দেবে না। আপনি বারবার হুমকির মুখে পড়েছেন, তাই না? বারবার, যার জন্য আমি যাওয়া বন্ধ করে দিয়েছি কলেজটাতে। আমাকে যখন ডেকেছে আমি বুঝেছি, ডেকেও আমাকে, আমার শাস্তি ছিল যে আমি আগের কলেজের যিনি আমার ছিলেন, মানে গভর্নিং বডির প্রেসিডেন্ট ছিলেন, আমি তার বিরুদ্ধে কথা বলেছিলাম, কিন্তু আমি তার বিরুদ্ধে বলিনি, আমি নিজের
বাঁচার জন্য, অর্থাৎ আমি চোর হয়ে যাব, এটা আমি হতে চাইনি। এবং প্রত্যেকটা কলেজে আমি গিয়ে দেখেছি প্রিন্সিপালকে চোর বানানোর একটা পদ্ধতি থাকে। মানে প্রিন্সিপালের যে কি দুর্গতি, আমি তো আমি আমি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে অধ্যক্ষ পরিষদ, তাদের তো একটা গ্রুপ আছে, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে গিয়ে বুঝতে পারছি এবং এখন টানাটানি পড়ে গেছে যে যে প্রিন্সিপালরা আগে সুবিধা পেয়েছেন তাদের একটা গ্রুপ, যারা সে সময় ডিপ্রাইড হয়েছেন তাদের একটা গ্রুপ, এই পর্যন্ত 3টে গ্রুপ হয়েছে এবং সেই 3টে গ্রুপকে একটা গ্রুপে আনার জন্য খুব প্রচেষ্টা চলছে। এবং সেখানে প্রিন্সিপাল, আমি যে কথাগুলো বলছি আমাদের অনেক প্রিন্সিপাল জানেন ঘটনাটা, এবং সবচেয়ে মজার, প্রিন্সিপালের মাংস প্রিন্সিপাল খান। আমি যখন কৃষ্ণনগর উমেন্স কলেজ থেকে চলে আসার পর আমার ওখানে সার্ভিস বুকটা আনতে পারিনি। এবার সার্ভিস বুকটা তখন যিনি প্রিন্সিপাল ছিলেন আমাকে দিলেন না, বলেন কি উনি জেনেছেন যে আমি সাসপেন্ডেড, আপনার কলেজে চলে যাবে। সার্ভিস বুক আপনি যখন আমাকে, আমি হাতে হাতে দেওয়ার, আমাকে একটা কলেজে আপনি দিন, অসুবিধা নেই, আপনি আমাকেও তো একটা দেবেন, আমারও তো একটা প্রাপ্য আছে। আমি প্রিন্সিপাল কাউন্সিলে তখন বললাম শ্যামলেন্দু চক্রবর্তীকে, শ্যামলেন্দু চক্রবর্তী তো চিত্তরঞ্জন কলেজের এক্স প্রিন্সিপাল, উনি তখন বোধহয় সেক্রেটারি না প্রেসিডেন্ট ছিলেন আমাদের অধ্যক্ষ পরিষদের। উনি ফোন করলেন, করে আমাকে কিন্তু ব্যবস্থা করলেন এবং সে ভদ্র মহিলা দিতে বাধ্য হলেন আমাকে আমার সার্ভিস বুকটা, নাহলে আমি সার্ভিস বুকও পেতাম না। সে তার ক্ষমতা দেখাচ্ছে। তখন শ্যামলেন্দু বলেন, এই 3 পয়সার ক্ষমতা পেয়ে এদের এত ক্ষমতা। তা আমি ওনার নামটা এই জন্য বলতে পারলাম যে ওনার কাছে আমি উপকারটা পেয়েছিলাম, আমি সার্ভিস বুকটা না পেলে আমি কী করে পেনশনের জন্য আর্জি জানাবো, আমাকে তো পেনশনটা পেতে হবে, এত বছর সেটাও আটকে চাকরি, যাবে। সেটা আটকে যাবে। এবং আটকে যাবে তখন আমাকে আমার অনিচ্ছা সত্ত্বেও আমাকে কোর্ট কেস করতে হবে। এবং আমাকে বারবার কথা বলা হয়, আপনি কোর্টে যাচ্ছেন না কেন? আরে কোর্টে যাবো, একটা চাকরি করতে গিয়ে কতবার কোর্টে যাবে একটা মানুষ? কৃষ্ণনগরে তো আপনার এগেনস্টেও প্রচুর অভিযোগ তারা এনেছেন, অনেক, প্রায় 25-26 জন শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী মিলে। 25-26 জন না, সবাই বলতে পারো। মানে 2-1 জন নিজেদেরকে ওরা করে কি, কয়েকজন এসে বলে প্রিন্সিপাল আপনার সঙ্গে আমি আছি, কিন্তু কেউ আমার সঙ্গে নেই, সবাই একসঙ্গেই আছে। ওরা ওই জানতে আসে আমার মানসিকতা কি, আমি কি ভাবছি। মানে আমাকে রিসেন্টলি ওদের প্রিন্সিপাল, এখন যিনি প্রিন্সিপাল আছেন, ফোন করেছিলেন যে কিছু লোক তো আমার আর কেউ আপনার সঙ্গে নেই, সবাই একটা পক্ষ, আপনি একা একটা পক্ষ। মানে আমার ক্ষেত্রে তো আমি তাই বুঝেছিলাম যে আমি একদমই একা একটা পক্ষ, আর ওরা একটা বিরাট পক্ষ। হয়তো 25-26 জন আমাকে নিত্য অত্যাচার করছে, সে তো শুধু তাই না, তারা অবস্থান করে ফেললো প্রিন্সিপাল হাটাও দেশ বাঁচাও, সে তো আছে সে সমস্ত, তুমি ইউটিউব খুললেই দেখতে পাবে। তা কেন প্রিন্সিপাল হটাবে কেন? কী প্রিন্সিপাল, যদি প্রিন্সিপালকে হটানো, প্রিন্সিপালকে ফাঁসি দিয়ে দাও, প্রিন্সিপালকে জেলের মধ্যে, কারার মধ্যে করিয়া রাখো রুদ্ধ। কী এমন কি করেছে, তার কোনো তদন্ত হয়েছে কখনো? আপনার এগেনস্টে অভিযোগ ছিল যে আপনার ছেলে নাকি সমস্ত ফিনান্সিয়াল দিকটা দেখে এবং সেখানে সে সমস্যা ক্রিয়েট করছে। ঘটনা হচ্ছে, আমার ছেলে যদি বলে কেউ ফিনান্সিয়ালটা দেখে, তাহলে তার সইটা আমার ছেলের থাকবে, আমার থাকবে না? আমার একজন সহকারী থাকলে, আসলে যে ছেলে, যাকে ছেলে বলা হচ্ছে, আমি তো নিজে সন্তান ধারণে সক্ষম নই, সে আমার একজন অনেক দিন ধরে থাকা, তাকে আমি লেখাপড়া শিখিয়েছিলাম, ছেলে বলে তৈরি করেছিলাম। মানুষ তো একা বাঁচতে পারে না, আমি চেয়েছিলাম সে থাকলে আমার সুবিধা হয়। আর তারা বুঝেছিল এ থাকলে একে আমরা পাজেল করতে পারবো না, কারণ বাড়িতে গিয়ে সে একটা সঙ্গ পাচ্ছে, একটা পরিবার পাচ্ছে, আগে এর সঙ্গে একে গণ্ডগোল করাতে হবে, একটা হচ্ছে খুঁত খুঁজতে হবে। আমি হিজড়ে, এই খুঁতটা তো তাদের অবচেতনে আছে। তারা কি বলতো মুখের উপর? একদম মুখের উপরে বলতো, মুখের উপরে বলতো। একজন অঙ্কের ম্যাথামেটিক্সের টিচার, সে আমার সময়ই জয়েন করেছে, এবং সেই টিচারকে নিয়ে আমাকে এখনও অধ্যাপকরা বলে, মহিলা অধ্যাপকরা, ম্যাডাম উনি না ভীষণ বিরক্তি। তাকে কিন্তু ওই কলেজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তারপরেও নাকি সে ওই কলেজে দোর্দণ্ড প্রতাপ। এটা কী করে হয় বলো তো? একজন মানে অধ্যাপক, সে তো পুরো ওই সেই পিঠে তৈরি সন্দেশ তৈরির কাহিনী যা গল্প শুনি, হ্যাঁ, সে কী করে একটা কলেজ থেকে সরে গিয়ে আর একটা কলেজে তার ছড়ি চালায়। এবং ওদের নাকি রিসেন্ট এই 4 তারিখ, মানে 4th মের আগে, তাদের মার্চ মাসে তাদের নাকি নতুন গঠন হয়েছিল কলেজে, নতুন জিবি গঠন হয়েছিল, এবং সেই জিবিটা আবার সেই আমার সময়কার যিনি ছিলেন আর কি, তিনি ফিরে এসেছিলেন। এবার প্রিন্সিপাল বলছেন, দেখুন আমি কী বিপদে পড়ে গেলাম, আমি 6 মাস চাকরিতে এসেছি, কি করতে এই জিবিটা করলাম, এই জিবিটা আবার সব ওরা, মানে আমার সময় যেসব ঘুঁটিগুলো উল্টে ছিল, সেই ঘুঁটিগুলো আবার সোজা হয়ে এই এতদিন পর, 11 বছর পর, তারা আবার আর একটা লাভ সাইন তৈরি করলো, করে তারা গভর্নিং বডি গঠন করলো। এবং এমন গভর্নিং বডি গঠন করলো, যে অধ্যাপকের নামে ওরা এনেছিল যে চাকরিটাই বৈধ না বলে, সেও আবার সেই গভর্নিং বডিতে ভোট পেয়ে একটা বড় জায়গায় চলে গেল। মানে বুঝতে পারছো?
কিন্তু তার 4 তারিখে তো সব ভেঙে হুঁশ, সাপলুডো। এবার এই জায়গাগুলো তো আমাকে তো, তুমি তো আগে আমার ইন্টারভিউ নিয়েছিলে, ওখানে একজন দেখলাম লিখেছে আপনি তো সবার আটকে দিয়েছিলেন প্রমোশন। প্রমোশন। এবার আমি রিসেন্ট একটা কৃষ্ণনগর ওমেন্স কলেজের ওই যে 3 জন অধ্যাপক করেছে তো সবাই গণ্ডগোল, কিন্তু যারা প্রচুর অত্যাচার করেছে তাদের কথা আমি যখন, তাদের নিয়ে একটা কেস হয়েছিল, আমি তাদের হয়ে বলেছিলাম যে আমাকে ঘরে ঢুকে আমাকে হিজড়ে বলে, হ্যাঁ, তা অত্যাচার করে, মারধর করার হুমকি দেয় বা মারধর করেওছে, মানে টানা হিচড়া করা, বুঝেছো তো, মারধর মানে ঘুষি মেরে মুখ ফাটিয়ে দিয়েছে তেমনটা করেনি, কিন্তু যেটা যথেষ্ট অসম্মানজনক। হ্যাঁ, একটা অধ্যাপক, একজন প্রিন্সিপাল, তারা কি এটা এইরকমভাবে করে কোথাও? আমরা ভাবাই যায় না। তা যা হোক, তখন এবার সেই কেসে ওদের পক্ষের যে উকিল ছিল, ওই কেসটা আমি কৃষ্ণনগরে হেরে গেছি, তারপরে ওটাকে আমাকে হাইকোর্টে নিয়ে আসতে হবে, কারণ আমি হেরে গেলে তো ওরা আবার আমার জন্য মানি স্যুট মামলা করবে। আগের একটা কেসে তাই করেছে, আমার কাছে প্রচুর টাকা চেয়ে মানি স্যুট মামলা করেছে, তারা মারলো, তারা জিতলো, আবার তারাই মানি স্যুট মামলা করলো। তা এই কেসের ক্ষেত্রে আমি যখন তাদেরকে, ওরা যখন বলছে যে ওই লয়ার, ওদের যে কেসটা হয়ে যাওয়ার পর আমি গেছিলাম, আমাকে সাক্ষী ডেকেছিল, লাস্ট যেটা হয় আর কি, যখন মানে কেসের ফলাফল দেওয়া হবে, তখন ওদের লয়ার পরে এসে আমাকে ঘুরে বলছে ম্যাডাম প্রণাম নেবেন। হঠাৎ বলছে আমি তো পয়সা পেয়ে ওদের এগেনস্টে কেস করেছি, কিন্তু আমি জানি আপনি কত সৎ, আমি জানি এটা একটা আমার কাছে পুরস্কার, কিন্তু এই পুরস্কার তোমার লাভ নেই। মানে লয়ার বলছে আপনি কত সৎ আমি জানি, কিন্তু আমি পয়সা পেয়েছি বলে ওদের হয়ে কাজ করছি। মানে ও জানে যে আমাকে এইভাবে মারা হয়েছিল, ফাঁসানো হয়েছিল, আমাকে অপমান করা হয়েছিল, সেটা তিনি জানেন, জেনেও তিনি যেহেতু তার পেশা, তাই তিনি এটা করছেন। তা আমি আর কি বলবো, আমার তো কিছু, আমার শুধু দেখা, হাসা, এটা ছাড়া তো কিছু করার নেই, এবং একা একা ভাষা ছাড়া ভাসছি একা একা। হ্যাঁ, তারপর তো আমার এবার মনে করি আমি একটা একটা করে কেস বলছি, অনেক প্রচুর কেস আছে। হ্যাঁ, এবার এরকম বলবে যে প্রিন্সিপালের মুখের ভাষা খুব খারাপ। হ্যাঁ, কি আমার ভাষা খারাপ তো আমি জানি না, সেটা প্রমাণ করে, এবং এই হাওয়ার কথা শুনে কোনো লাভ নেই। আমার কথা হচ্ছে যেগুলো তোমরা কেস করবে, যেগুলো তোমরা লিখিত দেবে, সেটা নিয়ে যদি আমাকে কেউ চ্যালেঞ্জ করতে আসে তখন আমি বলবো। আমাকে সেরকম কেউ চ্যালেঞ্জ করতে আসেনি, কিন্তু আমাকে বারবারই বলা হয়েছে বিকাশ ভবনে আপনার নামে না 2000 জমা পড়েছে আপনার কলেজ থেকে। তারপর আমি একদিন যখন ডিএম চলছে, যখন ডিএম অফিসে আমি গেছি, ডিএম এর স্তরে যারা অধস্তন যারা থাকে, মানে অফিস যারা চালায়, অফিস অ্যাসিস্ট্যান্ট যারা অফিসে থাকে না, অনেক কর্মচারী, একদম ম্যাডাম আপনি কিন্তু প্রচুর অত্যাচার করছেন আপনার টিচারদের। আমি তো হ্যাঁ, কে বললাম আমি অত্যাচার করছি? হ্যাঁ, ওরা এসে কান্নাকাটি করে এখানে। তা আমি আর কি বলবো, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। এই সিচুয়েশন বারবার আপনাকে তাড়া করেছে, এটা রিজন কি এটাই যে আপনি নিজের পরিচয় পরিবর্তন করেছেন? সেটা তো বটেই, আর তারপরে আমি অনেকটা সৎ, যেহেতু আমার কেউ পরবর্তী প্রজন্ম বলতে আমি আমার ছাত্রদের বুঝি, মানে আমার এমন কেউ নেই যে আমার টাকায় বসে খাবে তার জন্য আমায় রোজগার করতে হবে, বরঞ্চ আমার টাকা যেগুলো থাকবে সেগুলো কি হবে আমি জানি না, মানে সেটা আমি দিয়ে যাব ট্রান্সজেন্ডার উন্নতির জন্য। হয়তো মানে চাইবো যে আমার যদি কঙ্কাল বিক্রি করেও ট্রান্সজেন্ডার মানুষদের এই যে আটকে রাখা, সামাজিকতা দেখিয়ে বিভিন্নভাবে তাদেরকে একটা গোষ্ঠী তৈরি করে দেওয়া, এখান থেকে তারা মুক্তি পেয়ে যাতে 8-5 জন মানুষের মতো মূল স্রোতে আসতে পারে, সেইটা আমার খুব একটা চাওয়ার জায়গা। পরিচয় পরিবর্তন তো প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে, সেই জন্য মানুষ আমায় ভয় পায়। অনেক পুরুষ ভাবে এবার তার নারীত্বটা আমাকে দেখে বেরিয়ে আসে, তখন সে আমাকে ভয় পায়। অনেক নারীরও আমাকে দেখে তার পৌরুষ বেরিয়ে আসতে পারে, সেই মেয়েটা ভয় পায় যে বেশ তো নিরাপদে আছে, এরকম একটা লোক আসলে আমার তো ভয় করে। মানে কঙ্কাল আসলে আমরা যেটা ভয় পাই, যে কঙ্কালটা তো আমার মধ্যে আছে। প্রত্যেকটা মানুষের মধ্যে এই পরিচয়ের দ্বন্দ্বটা আছে, তারা জানে না, কনসাস সাবকনসাসের দ্বন্দ্বে। তা সেই জন্য একটা হয়তো ভয়, যে ভয়টা থাকে সেটা ভীষণ একটা ফ্রয়েডীয় ভয়। কিন্তু আমি যে ওই ভয়টাকে যদি তুমি সরিয়ে রাখতে পারো কোথাও কোথাও তাদের একটা ফেলে দেওয়ার, অর্থাৎ তুমি যেটা করেছো সেটা তুমি ভুল করেছো, তোমার বিনাশটাই প্রমাণ করবে তুমি ভুল করেছো। কিন্তু বিনাশটা কিভাবে হবে? আমরা তোমার বিনাশ করব। কি বলছি বুঝতে পেরেছো? অর্থাৎ বিনাশটা কিন্তু তা এমনি আসবে না, তারা বিনাশটা করে তারা আনন্দ পাবে। এটা মানুষের মধ্যে একটা অদ্ভুত বিকার, যে মরিয়া প্রমাণ করিতে হইল যে সে মরে নাই। দিদি, আমরা এবার একটু অন্যদিকে আসি। মানে এই শিক্ষাক্ষেত্রের সিচুয়েশন নিয়ে সবাই কথা বলছে, বাধ্য হচ্ছে বলতে, আর কোনো অপশন নেই বলেই হয়তো মানুষ আস্তে আস্তে সবাই নিজের মনের কথা শেয়ার করছে। এখন তো ভিড় লেগে গেছে গঙ্গাসাগরের ভিড়ের মতন, মানে এত বাধ্যতা। লোক বলছে। হ্যাঁ,
কিন্তু ঘটনাটা হচ্ছে যে আমি তোমায় বললাম না যে আমি খুব বুঝেছিলাম কি যে বা, আমাকে কিন্তু এবং খবরটা কিন্তু সংবাদ মাধ্যম জানতো কিনা জানি না, আমাকে কয়েকজন সংবাদ মাধ্যম যোগাযোগ করেছিল বা আমি কিন্তু সব আমি কিন্তু রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখতাম, কিন্তু যেহেতু আমার একটা কৃতিত্ব আছে তাই বারবার, যেমন রাজ্যসভায় যখন এই ট্রান্সজেন্ডার বিল নিয়ে হচ্ছে তখন বারবারই দেখানো হচ্ছে এই তো মানবী বন্দ্যোপাধ্যায়কে আমরা পশ্চিমবঙ্গ থেকে তৈরি করেছি। কে আমায় তৈরি করলো পশ্চিমবঙ্গ থেকে? আমি তো নিজে তৈরি হয়েছি। হ্যাঁ, কে আমায় সাহায্য করতে এসেছিল? কিন্তু তারা কিন্তু যখন রাজ্যসভায় বলছে তখন কিন্তু আমাকে আমার নামটা বলছে। হ্যাঁ, দেখে থাকবে তুমি, আমি যারা বলেছে এই রিসেন্ট যে ওই ট্রান্সজেন্ডার বিল নিয়ে যে হচ্ছে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে, তখন তো তারা তো কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করে তখনকার যে রাজ্য সরকার তারা তো আমার নামটা ব্যবহার করছে, করে বলছে আমরা ওকে তৈরি করেছি পশ্চিমবঙ্গে। আমাকে পশ্চিমবঙ্গে তৈরি করলো আমার বাবা মা, করলো না, সরকার তৈরি করলো, এবং আগের সরকার আর কি, এবং তার আগের সরকারও বলবে আমরা তৈরি করেছি। হয়তো তৈরি করেছে, আমাকে এত শক্ত করেছে তো সরকারই, আর আমার দরকারও, কারণ আমার তো চাকরি করে প্রমাণ করতে হবে যে আমার মতন মানুষ, তারা শিক্ষা, তারা কর্মদক্ষতায় তারা অনেক উন্নত হতে পারে। না, আপনি তো আলাদা সবার থেকে, না কোথাও না কোথাও এটাও তো আপনার একটা বড় সমস্যা। মানে আপনার এই আলাদা হওয়াটা কিন্তু শুধুমাত্র আপনি ট্রান্স ওমেন তা নয়। আপনার আলাদা হওয়াটা, আপনি ট্রান্স ওমেন কিন্তু আপনি এতটা শিক্ষিত, আপনি মানুষের ভালোর জন্য কিছু করতে চাইছেন। আমি আলাদা, আলাদা কথাটার মানে হচ্ছে আম, মানে পতি পত্নী আর ও নাকি নাকি আমি বুঝি না, না ওরা থাকে ওধার এরকম কিছু। হ্যাঁ, আমার আমি আলাদা ভাবলে না আমি কষ্ট পাবো, এমনিতেই তো আদার্স বলা হয় আমাদের যে তোমরা আলাদা। না, আমি কিন্তু সেটা বলিনি। আমি বলতে চাইছি যে আপনি শিক্ষিত একজন মানুষ, সমাজ পরিবর্তন করতে চাইছেন, কিন্তু লিঙ্গ সবাই পরিবর্তন আপনাকে। আগে করেছি, তারপর সমাজ হ্যাঁ, কিন্তু পরিবর্তন করতে শুধুমাত্র চাইছি। লিঙ্গ পরিবর্তন করাটাই লিঙ্গ আপনার পরিচয় পরিবর্তনটা তো নয়। আমার 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 নিদান ছিল না, ডক্টরের নিদান ছিল লিঙ্গ পরিবর্তনটা, মানে আমার ইচ্ছে ছিল, কিন্তু আমাকে তখন বলেছিল পাগলে ভর করেছে তাই জন্য এইসব বলছে, কিন্তু ডক্টর বললেন না এটা হয়, মানে বিদেশ থেকে স্বীকৃতি পেয়ে আসার পরে তখন ডক্টররা বললেন এটা হতে পারে, কিন্তু হলে তুমি কি এখানে বাস করতে পারবে? সমস্ত মানুষ তোমার বিরুদ্ধে চলে যাবে। তখন আমি 8 বছর কলেজে পড়ানো হয়ে গেছে, তখন আমি লিঙ্গ পরিবর্তন করছি, কিন্তু আমি দেখলাম আমার সত্যের সাথে আমি বাস করি, এত রবীন্দ্রনাথ পড়েছি, তা আমি সত্যকে প্রতিষ্ঠা করব না? আমি মিথ্যাচার নিয়ে বেঁচে থাকবো? তাই জন্যই তো আমি, যতই মানুষ আমার অত্যাচার করুক আমাকে কিন্তু এই ধরিত্রীর মতো বেঁচে থাকতে হবে। ধরিত্রী তো কত অত্যাচার পায় বলে ফসল ফলায়, তা আমিও ফসল ফলাবো, এরম ভেবেছি। সেজন্য আলাদা যদি বলো তবে তো নিশ্চয়ই আমাকে তখন বলতে হবে মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। রবি ঠাকুরের কথা দিয়েই বললাম তোমাকে। আর হ্যাঁ, আমি যেহেতু আমার মতন মানুষ কখনো শিক্ষার আলো পায় না, আমার মতো মানুষ যেহেতু উচ্চশিক্ষা কেন, কোনো চাকরিতেই একটা বাসের কন্ডাক্টরকেও আমরা দেখি না যে সে ট্রান্সজেন্ডার, কেন দেখি না? অথচ ট্রান্সজেন্ডার ব্যাপারটা তো সত্য, বৈজ্ঞানিকভাবে সত্য। এই না এবং সারা জীবন রয়েছে পৃথিবীতে। আমরা যদি আমাদের অতীতেও দেখি, পুরাণেও পাবো আমরা। হ্যাঁ, পাবো, কিন্তু তাদের কন্ট্রিবিউশন কি সমাজে, তাদের ভূমিকা কি, তাদের সমাজে থাকার অস্তিত্বের লক্ষণগুলো কি, সেটা সেটা মনে হয়েছে তোমার? মানে তুমি যখন এই প্রাত্যহিক জীবনযাপন করো সেখানে কজন ট্রান্সজেন্ডারকে দেখো যে তোমার যে কোনো রকমভাবে তোমার গৃহপরিচারিকা, গৃহসহায়িকা থেকে শুরু করে একেবারে তোমার মাস্টারমশাই, তোমার দিদিমণি, সব রকম জায়গা থেকে বলছি, এরকম জায়গা থেকে তোমরা ট্রান্সজেন্ডারকে, সমাজে তো অনেক লেয়ার থাকে, স্তর থাকে, কোনো স্তরেই ওদেরকে আমরা দেখি না। ওদের আমরা একটাই দেখি যে ভিক্ষা চাইছে, আর ইদানিং দেখি কুম্ভমেলায় সন্ন্যাসী হয়ে গেছে, মাথায় হলুদ টলুদ মেখে, হ্যাঁ, হলুদ লাল কী সব লাগিয়ে ওরা নাকি সন্ন্যাসী হয়েছে। তার একটা কোথাও জায়গা আছে যে ওদের সমাজ নিচ্ছে না, সমাজ ওদেরকে ব্রাত্য করছে, আবার ব্রাত্য বললাম, তা সেখানে মনে করো শিক্ষাও আসছে না, সম্মানও আসছে না, নিজেরা প্রতিষ্ঠিত হয়ে মূল স্রোতে বেঁচে থাকার সুযোগটাও তাদের মিলছে না। সেটা তাদের পক্ষে খুব কষ্টকর অভিশাপ, এবং তারা তখন মানে এই জীবনটা বেছে নিতে বাধ্য হয়। দেখবে ওরা বলে এই আশীর্বাদ করো আগামী জন্মে যেন 9 ছেলে 9 মেয়ে হয়ে জন্মাই, হ্যাঁ, অর্থাৎ আমি যেন মূল স্রোতের হয়ে জন্মাই। এই যে প্রাইড মান্থ করছি, প্রাইড মান্থ তো আমাদের দেশের ব্যাপার না, প্রাইড মান্থই তো চলছে এখন। চলছে না, এই প্রাইড মান্থ আমাদের দেশের নয়, তারা জুন মাস থেকে করেছে, তারা কিন্তু জ্যৈষ্ঠ আষাঢ়টাকে প্রাইড মান্থ করেনি, অর্থাৎ এটা বিদেশি কনসেপ্ট। এবং বিদেশে ট্রান্সজেন্ডাররা যেভাবে থাকে ভাবতে পারবেন, আমি
আগের ইয়েতেও বোধহয় বলেছিলাম, সুজাত ভদ্রর স্ত্রী সুব্রতাদি, উনি আমাকে আমেরিকা থেকে ফোন করেন, এখানে দেখে যাও কি সুন্দর প্রাইড হয়। হ্যাঁ, এখনও সুব্রতাদি আছেন আমেরিকায়। তা বলে আমি তোমার কথা ভাবি, তুমি ও দেশে কত কিছু করলে তোমার কোনো স্বীকৃতি নেই। মানে ট্রান্সদের জন্য সত্যিকারের কাজ করা, তারা রাস্তায় নাচবে আর হাতে নিয়ে প্ল্যাকেট, ওয়ার্ক ইজ আ ওয়ার্ক, সেক্স ওয়ার্কটাও একটা কাজ। তা সেটার জন্য হাতে এটা দেওয়া মানে তো হচ্ছে তুমি সেটাকে সাপোর্ট করছো, মানে তুমি এই কাজ করছো। অর্থাৎ প্রত্যেকটা ট্রান্সজেন্ডার মানেই সে হচ্ছে, তার জন্মই হচ্ছে ডিম আর মাংস দেওয়ার জন্য, অর্থাৎ সে যৌনকর্মী হবে। এটা তো ঠিক না। একটা মানুষকে শুধু যৌনকর্মী এবং ডিম দেওয়ার লোক তৈরি করার জন্য, এটা তো ঠিক না। মানে আমরা এমন একটা দেশে বাস করি, এমন একটা জায়গায় বাস করি যেখানে পতিতাবৃত্তিও চলবে, আবার পতিতাবৃত্তির মধ্যে ঢুকে দেখবে সমাজসেবাও চলছে। বাচ্চাদের আমরা কি করেছি, আমরা তো সরকারের বাচ্চাদের জন্য স্কুল করেছি, তাদের বেঁচে থাকার জন্য অনেক পয়সা দিচ্ছি। মানে হাকিম হয়ে হুকুম করে আর পেয়াদা হয়ে মারে, দুরকমই রয়েছে। মানে তুমি সৃষ্টিও করছো, আবার তুমি তাদের সাহায্যও করছো। মানে এই জায়গাগুলো, এটা আমি আলাদা তুমি বলছো, আমি আলাদা মানে ওই সেই কবিতা আছে না যে সবার মাঝে থেকেও আমি হচ্ছি আলাদা, মানে অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল। হ্যাঁ, তো সেই রকম আলাদা আর কি। মানে আমি আলাদা হতে কখনো চাইনি, কিন্তু আমি আবার যখন দেখলাম যে যাদের সাথে এক হতে চাইবো তাদের মতো আমি হতে পারবো না। মানে কলেজ প্রিন্সিপাল যে হবে তাকে রাবারের মতন স্থিতিস্থাপক হতে হবে। সে যখন যেখানে যাবে তাকে টেনে টেনে সেখানে নিয়ে যাওয়া হবে। সেরকম স্থিতিস্থাপকতা তো থাকা সম্ভব না একটা মানুষের। না, আমরা ভাবি প্রিন্সিপাল পোস্টটা বোধহয় কত সম্মানের, কিন্তু কত যন্ত্রণার এবং কত মানে ব্যবহারের, প্রিন্সিপালকে যে কতভাবে ব্যবহার করা হয় সে প্রিন্সিপাল মাত্রেই জানেন। মানে সেই জায়গাগুলো এখন আমি তো ভাবতাম আমি তো কোনো ভালো কলেজে প্রিন্সিপাল হইনি, কোথায় ঝাড়গ্রামে পড়াতাম, তারপর কৃষ্ণনগর, তারপর এখন সুন্দরবন। কিন্তু আমি যখন দেখি সুন্দরবনটা এসে হাজির হয়েছে একেবারে শিয়ালদার সামনে সুরেন্দ্রনাথ কলেজে, তখন তো আমার অবাক লাগছে। দেখতে বিজ্ঞানীরা বলতো সমুদ্র চলে এসে সব বঙ্গোপসাগর এসে নাকি সুন্দরবন থেকে সবটা কলকাতাকে ভাসিয়ে নেবে, তেমনটা হলো। কিন্তু আমি দেখেছি দিদি, আমি আপনাকে আমার নিজের একটা অভিজ্ঞতা বলি। ধরুন আমার বাড়ি যেখানে, সেখান থেকে আসার সময় একটা খুব নামকরা মোড় পড়ে। সেখানে অনেকেই টাকা পয়সা চান। তাদের মধ্যে একজনকে আমি বলেছিলাম বাড়িতে কাজ করবে, 24 ঘন্টা থেকে কাজ করবে, মুখটা বেঁকিয়ে চলে গেছিল। তাহলে কাজের সুযোগ তো মানুষ পায় না, একেবারে কি সেটা সত্যি? ভিখারি বানাও তুমি তো তেমন গৌরী নও, এই যে ভিখারি তো বানানো হয় ওদের। ওরা কি তুমি আমি যখন এই কৌশিক গঙ্গোপাধ্যায়ের নগর কীর্তন করতে গেলাম, তা নগর কীর্তনে কৌশিক বলছে আমি ওই ক্রাউডটা ও তৈরি করেনি। মানে ক্রাউডটা ও যেমন সন্ধ্যেবেলা ওরা ভিক্ষা তোলে, তাদের মধ্যে দিয়েই ঋদ্ধি, ওই চরিত্রটা যে করেছিল ঋদ্ধি সেন, সে ওদের সঙ্গেই ওরকম টাকা চাইতে থাকে। বলে ওই স্যুট যতটা হলো তার মধ্যে নাকি 5,000 টাকা উঠে গিয়েছিল ওর হাতে। তা যে মনে করো পার ডে যদি 5,000 টাকা উঠে আসে তার ভিক্ষা করে, এবং তারপর রাত্রিবেলায় মদ মজলিস আছেই। মানে জীবনটাকে হাউই করে উড়িয়ে দেওয়ার যে রাস্তাটা, সেটা অনেক সহজ রাস্তাটা। তো সেই সহজ রাস্তাটা ছেড়ে সে তোমার বাড়ি কাজ করতে যাবে কেন? কেননা সে তো তোমাকেই কাজের লোক রাখতে পারে। এই এই অহমিকাটা তার থাকবে যে দূর, তোকে আমি কাজের লোক রাখতে পারি, তুই এখন গাড়ি করে যাচ্ছিস বলে আমাকে ভাবছিস যে তোর কাছে আমি কাজ করবো, জানিস আমার আশীর্বাদে কত লোক তোর মতো গাড়ি চাপে। এরকম একটা মানসিকতা যদি তার তৈরি করে দেওয়া হয়, এবং এই যে অগ্নিমিত্রাদি বলছেন যে আর যেন কেউ ভিক্ষা না করে, আমি দেখলাম। এবং অগ্নিমিত্রাদির সঙ্গে আমি প্রথম একটা অগ্নিমিত্রাদির পোশাক পরে আমি একটা খুব বড় ইয়েতে গিয়েছিলাম, ফ্যাশন শোতে। এবং খুব মনে আছে দিদি আমার হাত ধরে একদম ওদের তুলে, আমি দিদি বলছি কিন্তু আমার মনে হয় অগ্নিমিত্রা আমার থেকে ছোটোই হবেন, কিন্তু এখানে সৌজন্যের জন্য আমি দিদি বলছি। আর আমার এখন মনে হয়, আমি তখন কিন্তু দিদি বলতাম, মনে হয় এখন যখন আমার বয়সটা এখন দেখি। হ্যাঁ, কেন চিরকালই মেয়েদের একটা ব্যাপার থাকে যে আমি বোন সে দিদি। হ্যাঁ, তা সেটা সেদিক থেকে কিন্তু আমি বলছি না। তা যাই হোক, উনি আমাকে হাত ধরে আমাকে তুলেছিলেন, আর সেটা আমার মনে আছে। এবং অনেক দিন আমি ওনার সাথে এই বিষয়ে বারবার গিয়েছি, রিহার্সাল করেছি, কাজ করেছি। তা উনি যখন বললেন আমার খুব ভালো লাগে, আমি খুব আশাবাদী যে উনি এটা করবেন। কিন্তু এটা কিন্তু এই ভিক্ষাবৃত্তিটা দূর করার জন্য একটা খুব বড় রুট ঢুকে আছে মাটির অনেক গভীরে। সেইখানটা থেকে না তুলতে পারলে এই ভিক্ষাবৃত্তি তোলা যাবে না। এই বিষয়টা একটু যতটা সম্ভব ক্লিয়ার করে আমাদের বলবেন।
দেখো, অনেক অনেক স্টেট আছে, মানে পাঞ্জাবে, এটা আমি অথেন্টিক্যালি বলছি কিনা আমি পড়েছি আর কি, যে যেখানে এই ট্রান্সজেন্ডারদের ভিক্ষাবৃত্তি বলো বা বাচ্চা নাচানো এগুলো বন্ধ করে দিয়েছে তারা। বন্ধ করার কারণ হচ্ছে বারবারই সামাজিক মানুষ আমাকেও ফোন করে, আমার বাড়িতে নাচাতে সে এত টাকা চাইছে, বাচ্চা নাচাতে এসে, এবং বাচ্চা নাচাবো না এটা তুমি বলতে পারবে না। এখন তুমি যদি খুব বড় জায়গায় থাকো, আরা বানায়, ওখানে কিন্তু তুমি তো কোনো মনে হয় যে কোনো হিজড়ে নাচতে যাবে বাচ্চা হলে, তারা ঢুকতেই পারবে না, সেগুলো আলাদা কথা। কিন্তু হিজড়েরা ঢুকতে পারে নিম্ন মধ্যবিত্ত জায়গাগুলো, তো গিয়ে সেখানে প্রচুর টাকা চার্জ করে। এবং তারা, যেহেতু আমাকে ট্রান্সজেন্ডার ডেভেলপমেন্ট বোর্ডের একটা ভাইস চেয়ারপারসন করে রাখা হয়েছিল, তারা ভাবতো বোধহয় আমার বোধহয় ওই কাজ, যে কোন হিজড়ে টাকা চাইলো তার সেটা যে টাকাটা মুকুব হয়, সেই জন্য তারা আমাকে ফোন করে, আপনি ওদের দলের হেড না, আপনি ওদের ইয়েতে থাকেন, সেটা আমার কাছে অপমানসূচক আর কি। তখন আমি বললাম, না আমি তো ওই পেশা করি না, আমি তো কলেজের প্রিন্সিপাল। তাহলে ভাবো, একজন প্রিন্সিপালকেও সেই চোখে এরম দেখা প্রশ্ন হচ্ছে, করা এরকম যায়। প্রশ্ন করা যায়, বা এই আরতি জানানো যায় যে ওদের হাত থেকে বাঁচান। হ্যাঁ, কিন্তু ওদের হাত থেকে তো আমি নিজে বাঁচতে চাই। এই যে আমাকে নিজে কেস করেছে, ওরা তো গিয়ে বাচ্চা থেকে উদ্ধার করেছে, ওরা বলতে, এবং তারা কারা, এখন এই যে নতুন যে বিল আসছে, বিলটা আইন হয়েছে, তখন বোঝা যাবে যে সত্যি ওরা ট্রান্সজেন্ডার কি বা ট্রান্সজেন্ডার নয়। এটা বিশাল বড় একটা প্রশ্ন। সবাই যারা ধরুন এই ব্যবসার সঙ্গে যুক্ত, এই পেশার সঙ্গে যুক্ত, তারা কি আদৌ প্রত্যেকে ট্রান্সজেন্ডার? ঘটনাটা হচ্ছে যে ট্রান্সজেন্ডার শব্দটাই তো অনেক পরে এলো। মানে আমি যখন সেক্স রিঅ্যাসেসমেন্ট সার্জারি করেছি, আমি তখন কিন্তু জানি পুরুষ থেকে নারী হয়েছি, তখন ট্রান্সজেন্ডার ব্যাপারটা জানতাম না। আমি শারীরিকভাবে পুরুষ ছিলাম, মানসিকভাবে নারী ছিলাম, যেটা আমার কাছে খুব, নিজের কাছে নিজের বাস করাটাই হয়ে উঠেছিল দুঃসাধ্য। তা তখন আমাকে একটা মন এবং শরীর এক করে দেওয়া হয়েছিল। কিন্তু এখন যখন দেখি যে এখন যখন এই বিলটা আসার পর সারা ভারতবর্ষের যারা এই পেশার সাথে যুক্ত তারা নাকি আন্দোলন করছে, তারা আর কোনো আন্দোলন করতে পারলো না যে আমাদের শিক্ষা চাই, আমাদের প্রতিষ্ঠিত করতে হবে, আমাদের চাকরি দিতে হবে, আমাদের সম্মান দিতে হবে, আমাদের যোগ্যতা দিতে হবে, আমাদের স্বীকৃতি দিতে হবে, আমাদের পরিচয়, সেগুলো নিয়ে তারা আন্দোলন করলো না। তারা আন্দোলন করছে কিনা, আমার কাপড় उतार के आप लोग ये एक्सपेरिमेंट करेगा যে मैं ট্রান্সজেন্ডার হু কি নেই হু। তা তুমি ট্রান্সজেন্ডার কি না সেটা জানার জন্য তো যে কোনো মেডিকেল টেস্টই তো তোমাকে নাঙ্গা করবে, সে ছেলে হও মেয়ে হও। যখন কোনো পুরুষ গাইনোকোলজিস্ট একটি মেয়ের সন্তানকে নিষ্কাশন করেন, তখন তো সে পুরুষ হয়েও তো তাকে তো সে মেয়েটিকে তো নাঙ্গা করেই বাচ্চাটাকে বার করতে হবে। এই যে খুব অযৌক্তিক ব্যাপারগুলো, মানে অর্থাৎ এটা হতে দেবে না। কেন? সব থেকে বড় কথা, কোথাও চাকরি পেতে গেলে আমরা সরকারি স্তরেও জানি যে মেডিকেল চেক আপ হয়, এটা নর্মাল। না, তারা বলছে কি হয় না, ছেলে মেয়েদের কোনো মেডিকেল চেক আপ হয় না। তুমি বলছো হয়, আমিও জানি হয়, কিন্তু তারা বলছে এই মেডিকেল চেক আপ আমরা করতে দেবো না। আমি যদি বলি আমি ট্রান্সজেন্ডার, তোমাকে মেনে নিতে হবে আমি ট্রান্সজেন্ডার। এটা কি করে সম্ভব? এটা তার মানে একজন পুরুষও তো বলতে পারেন আমি ট্রান্স, তাই বললাম তো মানে বলে, হয়ে গেলাম। এবং এটা হলে যেটা হবে, সরকার তো নিজে অসুবিধায় পড়বে। আসলে এরা চাইছে না সরকারের হাতে যাক ব্যাপারটা। কেন? কেন? শিক্ষা যেমন সরকারের হাত থেকে যদি চলে যায় প্রাইভেটে, এবার কেন যায় তুমি বলো? শিক্ষা সরকারের হাত থেকে প্রাইভেটে গেলে কি লাভ? একটা লাভ হচ্ছে একটা শ্রেণী প্রচুর ব্যবসা করতে পারবে, এটাও যেমন লাভ, একটা সুশৃঙ্খল থাকবে না। গভর্নমেন্টের জিনিস হলে তো লোকে এরম মনে হয় যে এটা তো আমার পৈতৃক সম্পত্তি, ভেঙে নিয়ে চলে গেলাম। এই যখনই এখন মনে করো নারী পুরুষ সবার ক্ষেত্রেই তো সরকারের একটা ভূমিকা থাকে, আমাদের রেশন কার্ড, আমাদের আধার কার্ড, তো সরকার তো সব থেকে নিজেকে সরিয়ে নিতে পারেন না। তা সুতরাং এটা তো আর রেল নয়, এটা তো শিক্ষা নয়, এটা একটা মানুষের বেঁচে থাকার অধিকার। আমি মনে করি এটা গভর্নমেন্টের হাতে খুব থাকা উচিত, এবং গভর্নমেন্ট যে বিলটাকে আইন হিসেবে তৈরি করেছেন, এটা কিন্তু প্রকৃত যারা ট্রু ট্রান্সজেন্ডার, এই শব্দটা আমি বারবার বলি, ট্রান্সজেন্ডার মানেই ট্রু নয়, ফলস ট্রান্সজেন্ডার প্রচুর, তারাই বেশি, মানে বেনজলটা খুব বেশি। ট্রু ট্রান্সজেন্ডারকে জাজ করার জন্যই কিন্তু সরকার এটা করেছেন, এবং তখন সবাই রে রে করে আমাকে অনেকে, আমি যখন লিখেছি ফেসবুকে, আপনাকেও কিন্তু ট্রু ট্রান্সজেন্ডার বলা হবে না, আলাম না বলা হোক, আমাকে ফলস ট্রান্সজেন্ডার যদি বলে আমার কোনো অসুবিধা নেই। ডাক্তার পরীক্ষা করে যদি বলে যে না আমি ট্রু ট্রান্সজেন্ডার নই, আমি তো ট্রান্সজেন্ডার কোনো ফেসিলিটি পেয়ে কিছু করিনি, আমি চাকরি বাকরি কোথাও ট্রান্সজেন্ডার ফেসিলিটি থেকে করিনি, কারণ ট্রান্সজেন্ডার ফেসিলিটি এখন আসেই নি। সরকার তো দেবেন বলেই তো এই ট্রান্সজেন্ডার জাজ করছেন, যে যারা সত্যিকারের ট্রান্সজেন্ডার তাদেরকে আমরা সেই ফেসিলিটিসগুলো দেবো, ওই যে তুমি স্কুল ছুটবো, যাতে স্কুলে পড়তে পারে, একদম। যাতে তারা চাকরি করতে পারে। তা আমার তো দিন শেষ হয়ে গেল, আমি তখন ট্রান্সজেন্ডার কোনো ফেসিলিটি পাবোই না। তা আমাকে যদি ট্রু ট্রান্সজেন্ডার না বলে আমার অসুবিধা নেই, আমাকে ভয় দেখাচ্ছে, আপনাকে একটু আমাকে ভাবছে যে আমাকে বোধহয়, আমি বোধহয় খুব আহত হব যে আপনি ট্রু ট্রান্সজেন্ডার নন। হ্যাঁ,
এবার এই ট্রান্সজেন্ডার নিয়ে বহুদিন ধরে ব্যবসা চলছে, যে ব্যবসাটা মেয়েদের নিয়ে চলছে, কিন্তু মেয়েদের নিয়ে চলাটাকে বন্ধ হয়ে গেছে এই কারণে যে মেয়েদের সঙ্গে পুরুষদের একটা ব্যালেন্স রিলেশন থাকে, যেটা এদের থাকে না। ট্রু ট্রান্সজেন্ডার ডাক্তাররাই বলুক না, তুমি কে ভাই আমাকে তুমি লিখছো, তুই আপনি কিন্তু ট্রু ট্রান্সজেন্ডারে পড়বেন না। পড়ি কি না পড়ি দেখা যাক। আমি তো ডাক্তাররা যখন বলবে তখন বলবো, যদি না পড়ি তাতেও আমার আক্ষেপ নেই। না পড়লে আমি ডাক্তারকে চ্যালেঞ্জ করতে পারবো যে আমি কোথায় নই। ডাক্তার তো আর আমার সঙ্গে ব্যবসায়িক পদ্ধতিতে আসবেন না, ডক্টর তো সরকার থেকে আসবেন, তা তো সরকারি ডাক্তার তো আমায় টেস্ট করবে। টেস্ট করবেন। তা সেই জন্য আমি বুঝতে পারি যখন আমাকে মানে যেহেতু ওখানে সে বলাও হয় যে আমার লেখাপত্র লোকজন পড়ে, আমার কথা লোকে শোনে। লোকে বলতে সেই লোক, যেই লোকেরা বোঝেন, জানেন, যারা মানে যারা সমাজের কথা ভাবেন, তাদের কথা বলছে আর কি। কিন্তু যাদের সম্প্রদায় আমায় ঢুকিয়ে দেওয়া হয়, আমাকে বলা হয় হিজড়ে। হিজড়ে তো একটা প্রথা, হিজড়ে একটা হচ্ছে পেশা। মানে ভিক্ষা যেমন একটা পেশা, হিজড়ে বৃত্তিটাও একটা পেশা ছিল। অর্থাৎ মানুষ তাদের মন থেকে যা চেয়ে, সাধারণ মানুষ, মূল স্রোতের মানুষ, তারা যেটুকু তাদের দেবে সেইটুকু নিয়েই তাদের থাকতে হবে। যেটা হয়ে গেল এখন জুলুমবাজি, দিবি না তো গলায় পা দিয়ে নেব, সেটা হয়ে গেল। হ্যাঁ, এবার সেটা তুমি কি বলবে? এখন ডাকাতও তো মানুষ, ডাকাতকে কাটলেও যা রক্ত পাওয়া যাবে, তোমাকে কাটলেও সেই রক্ত পাওয়া যাবে, তাহলে কি তুমি ডাকাত হয়ে গেলে? তা তো নয়। সুতরাং এই পেশার সাথে ট্রান্সজেন্ডার বিষয়টা একেবারেই আলাদা। সেই জন্য ডাক্তারদের প্রেসক্রিপশন বা ডাক্তারদের সাজেশন ছাড়া ট্রান্সজেন্ডার শব্দটা আসাই উচিত না। কিন্তু আমি খালি ভাবি যারা আজকে আন্দোলন করছে, তারা যদি আন্দোলনটা বুঝতো, তাহলে তারা তো নিজেদের পরিচিতির জন্য আন্দোলন করতো। যে আমি যদি ট্রান্স হই, তাহলে আমাকে এতদিন ধরে সরিয়ে রাখা হলো কেন? বা আমি যদি নিজেকে ট্রান্স বলি, তাহলে আমি 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 যদি ট্রান্সই হই, যেমন তুমি বললে যে তোমার কাছে ভিক্ষা চাইছে, সে কেন ভিক্ষা চাইছে? সে তো তার একটা প্রতিবন্ধকতা দেখাচ্ছে যে আমি ট্রান্সজেন্ডার বা আমি হিজড়ে, আমাকে ভিক্ষা দাও। হ্যাঁ, তা তার চোখ আছে, কান আছে, তার খেটে খাওয়ার ক্ষমতা আছে। তুমি বলছো যে তুমি তাকে বলছো আমার বাড়িতে এসো, কাজ করো। এখন সে ভাবছে যে এতদিন তোমরা আমাকে কাজে ডাকুনি, আজকে তোমরা কাজে ডাকছো কেন? দ্বন্দ্ব দুপক্ষেই আছে। তুমিও তাকে নিয়ে সুখী হবে কি না, ভোর সকালবেলায় উঠে তার মুখ দেখলে তোমার শুভ যাবে কি অশুভ যাবে, এমন তো কিছু থাকেই মানুষের মধ্যে, প্রেজুডিস। এবার ঘটনাটা হচ্ছে, এই বারবারই আমি বলছি যে প্রত্যেকটা মানুষের মধ্যে এই যে সত্তার দ্বৈধতা বা যৌন সত্তার দ্বৈধতা, এটা দিয়ে প্রত্যেকটা মানুষের মধ্যে নিজের সঙ্গে নিজের কনফ্লিক্ট থাকে, যার জন্য সে ওই মানুষগুলোকেও দেখতে পারে না। এবং সবচেয়ে মজার হলো যে ওই মানুষগুলো যখন নিজেদের মধ্যে নিজেকে দেখতে পারে, যেমন আমাকে হ্যাঁ, লেখে যে আমরা কোনো ট্রান্সজেন্ডারকে সাপোর্ট করি না, মানে মনে হচ্ছে না ওদের সাপোর্টেই আমি বেঁচেছিলাম, বা উনি আমাদের জন্য কিছু করলেন না। তারা নাকি ইচ্ছা রাখে আমি তাদের জন্য কিছু করব, কি করবেন তাদের আপনি? জন্য আমি তো ব্যক্তি হিসেবে কিছু করতে পারবো না। যে আমি তো মানে ইন্ডিভিজুয়াল ওয়ান ধরে ধরে আমি তো করতে পারবো না, ওয়ান টু ওয়ান ধরে ধরে করতে পারবো না। আমি যা করতে পারি সেটা হচ্ছে আমার জীবনটাই হয়ে যাবে বাণী আর কি। হ্যাঁ, মানে আমার জীবন যাপনটাই হয়ে যাবে ট্রান্সজেন্ডারদের কাছে, এইটাই জীবন আর কি, মূল স্রোতে এরম হতে পারে। আমি তো কিছু করবো বলে আসিনি, আমি তো নিজেকেই ছেঁড়া পালে বুক ফুলিয়ে চলছি। হ্যাঁ, মানে ছেঁড়া পালে বুক ফুলিয়ে রবীন্দ্রনাথ যে বলছেন, তোমার ওই পারেতে যাবে তোরি ছায়া বটের ছায়ে আমি মারের সাগর পাড়ি দেব গো, বিষম ঝড়ের বায়ে আমার ভয়ে ভাঙা এই নায়ে আমি মারের সাগর পাড়ি দেব গো। মারের সাগর পাড়ি দেওয়া তো সোজা, যে মারির সাগর পাড়ি দেবে, যে ছেঁড়া পালে বুক ভরাবে, ছেঁড়া পালে বুক ভরানো, বুঝতে পারছো? মানে এমনি পালে নয়, সুন্দর সম্পূর্ণ ছেঁড়া পালে নয়, পালে। ছেঁড়া পালে বুক ভরিয়ে তোমার ওই পারেতে যাবে তোরই ছায়া বটের ছায়। তো এই এই উপলব্ধি যে আমি পেয়ে গিয়েছি, তা আমি এখন ওই রাস্তায় কে কি বললো তার কান করতে গেলে তো আমার চলবে না। দিদি, আমি একদম আমাদের পডকাস্টের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছ থেকে একটাই জিনিস জানতে চাইবো। ধরুন যারা ট্রান্স রয়েছেন সমাজে এই মুহূর্তে, যাদের বয়স হয়তো অল্প, হয়তো একটা 15 বছরের ছেলে বা মেয়ে, তারা আপনার কথা শুনছেন আর ভাবছেন যে আমি কি করব, আমি হয়তো এখন নিজেকে প্রকাশ করতে পারলাম না, তাদের কি বলবেন? দেখো, এই যে বলছো না যাদের বয়স 14 কি 15, এরকম ফোন আসে আমার কাছে, রোজ আসে। আমি অমুক বলছি, আমার বাড়িতে খুব অত্যাচার, এবং আমি তোমাকে এখন আমার ফোন খুলে দেখাতে পারি কোন গ্রাম থেকে আমাকে লিখছে যে আমি কি করব, মানে একদম হদ্দ গ্রাম। সেখান থেকে সে আমার মেসেঞ্জারে লিখছে, আমার ফোনে আছে, যে আমাকে বাঁচান। হ্যাঁ, কিন্তু আমি জানি আমি তোকে বাঁচাতে পারবো না,
কারণ ওর জন্য চিল শকুন ঘুরছে, ওই গ্রাম থেকে ওকে তুলে নিয়ে যাবে। খুব সম্প্রতিই বলছি তোমাকে, একটি কলেজ, সেই কলেজের একজন টিচার একজন ট্রান্সজেন্ডারকে আমার ফোন নাম্বার দিয়ে দিয়েছেন। সে এবার আমাকে, আমি সবসময়, এবং যখন তার ফোনটা পেয়েছি সে তখন বোধহয় ফার্স্ট ইয়ার পড়ছে। কলেজটার শিলদা কলেজ, আমি মেদিনীপুরে, এখন মেদিনীপুরে ওঠে, এখন ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হয়েছে। তা আমি তাকে বলছি তুমি আমার নাম্বার, আমি ভয়ে রয়েছি কেন, আমার তো একটা কেস হয়ে রয়েছে, আমি একটা মুসলিম বাচ্চা নাবালক 17 বছর 7 মাসের নাবালককে, আমি জানি না তার বাবা মার এখন SIR হওয়ার পর কী অসুবিধায় কী সুবিধায় আছে, হ্যাঁ, আর তার তো আমি অস্তিত্বই জানি না আদৌ সেই নামে কেউ আছে কি না। কারণ আমার লয়ার বলছে খুব বড় শক্তিশালী প্রশাসনিক কেউ না থাকলে এই কেসটা আপনার হয় না, হ্যাঁ। তা সুতরাং এবার বুঝতেই পারছো মানে গত জন্মের ইতিহাস কী হতে পারে, যে গত সরকারের সেখানেই তো আমার কেসটা হয়েছিল, হ্যাঁ। তা শুধু আমার একটা ভয় আছে যে এই 11, 12, 15, তুমি যে 15 বছর বলে, তারা ফোন করলে আমি খুব ভয় পাই। ফোন এরকম স্মরণনাও করতো যে 7th হয়েছিল, সেও আমাকে ফোন করতো, আমি কথা বলতাম, তখন তোমার কেসটা হয়ে গেছে, আমি ভয় পেতাম। এবার এই যে আলিয়া বলে মেয়েটা আমার নাম করছে, আমি ভয় পাই যে এরা আমার নাম করছে কেন। তারপর আলিয়ার স্কুলের একজন টিচার, তিনি আমায় ফোন করতেন, তার ঝাড়গ্রামে নাকি সবাই, আমি যেহেতু সেক্স অ্যাসেসমেন্ট সার্জারি করে মহিলা হয়েছি এবং আমি প্রিন্সিপাল, এই জন্য গোটা ঝাড়গ্রামে ট্রান্সজেন্ডাররা আমাকে বলেছে যে তুমি যে কি করে গেছো আমরা খুব ভালোভাবে থাকতে পারি। যেহেতু ঝাড়গ্রাম আমার কাছে একটা খুব আদর্শ জায়গা ট্রান্সজেন্ডারদের জন্য। আমি বলেছি তুই ওখান থেকে বেরোস না, ওখানেই থাক, কারণ ওখানকার মানুষজন বুঝে গেছে যে ট্রান্সজেন্ডার মানুষ মানে নাকি তারা ভালো হতে পারে, যেহেতু তারা মানবীকে দেখেছে, হ্যাঁ। তা সেই জন্য আমি এবার রিসেন্ট ব্যারাকপুর থেকে একজন খুব ফোন করে, আমার বাবা মা খুব অত্যাচার করছে, কিন্তু সেখানে আমি কি করব, কিন্তু আমি জানি তো যে আদৌ তারা নিজেরা করছে না, তাদের পেছনে কোনো সক্রিয় আছে, সেইটা আমি ভাবি যে সেই সক্রিয় থেকে আমাকে করছে কিনা। কারণ যিনি 7th হয়েছিলেন হায়ার সেকেন্ডারিতে 2-3 বছর আগে, তিনিও বলেছিলেন আমি মানবী বন্দ্যোপাধ্যায়কে মতো প্রিন্সিপাল হতে চাই। এবারেও যে হায়ার সেকেন্ডারিতে ভালো রেজাল্ট করেছে সেও বলছে আমি মানবী বন্দ্যোপাধ্যায় হতে চাই। কিন্তু মানবী বন্দ্যোপাধ্যায় তো তাদের কাছে কিছু, আমি তো তাদের গিয়ে সরাসরি কিছু অবদানই করিনি। এবং আমি তোমায় বলছি যে মেদিনীপুরের হদ্দগ্রাম থেকে লিখছে আমাকে, মানে সে বলছে আমি কোনো পথ পাচ্ছি না, কিন্তু সে আমার খবর জেনে গেছে সোশ্যাল মিডিয়ার মারফতই হোক বা যেভাবে হোক। এই কারণেই জানতে চাইছি দিদি, যারা ধরুন সত্যি সত্যি সমস্যায় আছেন বা বলতে পারছেন না, আপনার কাছ থেকে হেল্প চান, তাদেরকে কি বলে মনোবল বাড়াবেন? তাদেরকে আমি বলবো আগে পড়াশোনাটা করো ঠিক করে, এক্ষুনি সত্তার কথা ভেবো না। এখন তুমি আগে তোমার এডুকেশনটা কমপ্লিট করো তোমার। এবং এটাও হলো যে কলেজটার কথা বলছিলাম, সেই কলেজে আমি তাকে তখন বললাম, এবং যে টিচার ওকে ফোন নাম্বার দিয়েছিল তাকে আমি বললাম যে আপনি কেন আমার নাম্বারটা না জিজ্ঞেস করে দিয়েছেন। পরে আমি খবর পেলাম সে কলকাতায় চলে এসেছে, মানে কলকাতায় এসে তার তবু কি তোর ইচ্ছে করে আলগা খোলা শ্যামবাজারে সবার হাতে ঘুরতে ঘুরতে বিন্দু বিন্দু জীবনযাপন। শঙ্খ ঘোষের কবিতা, পদ্মকে নিয়ে বলছেন, পদ্ম তোর মনে পড়ে খাল যমুনার এপার ওপার, রহস্য নীল গাছের বিষাদ কোথায় নিয়ে গিয়েছিল, স্পষ্ট নৌকো ছই ছিল না। মানে পদ্ম একটা গ্রাম থেকে এসে শহরে যখন সে মাংসের দোকানের পাশে নিজের শরীর বিক্রি করছে, পদ্ম এখানে একটি মেয়ে, তা সেই বাচ্চাটি কিন্তু চলে এলো কলকাতায়, এবং কলকাতায় এরকম গরিমা হাউস আছে জানবে, হ্যাঁ। সরকার থেকেই, কেন্দ্রীয় সরকার থেকেই খুব পজিটিভ ওয়েতে এগুলো করা হয়েছিল, কিন্তু যা হয় তা নেগেটিভ হয়ে যায়। তা যাকে সে সমস্ত ঘুরে টুরে গিয়ে তার আরেকজন মহিলা টিচার আমাকে ফোন করছেন যে মানবী ম্যাডাম আপনি ওকে গ্রহণ করুন। আমাকে বলছে ওকে, আপনি ওকে বলেছিলেন না লেখাপড়া কমপ্লিট করবি তারপর আমার সাথে কথা বলবি। আমি লেখাপড়া কমপ্লিট কি গ্র্যাজুয়েশন হলেই হয়ে গেল? ওকে তো মাস্টার ডিগ্রি করতে হবে, তারপর ওকে একটা চাকরিতে ঢুকতে হবে, তারপর সে কথা বলুক, তারপর সে আসবেই না আমার কাছে কথা বলতে। ঘুরি হাওয়া পেয়ে গেলে আর গোত্তা খেয়ে আমার কাছে আসবে না, সে নিজেই উড়বে আকাশে, সেটা আমি জানি। কিন্তু সেটা তার টিচার আমাকে বলছে ও আপনি কোনো NGO করেন না? কেন, আমি তো সরকারি চাকরি করি। উনি ভেবে রেখেছেন আমি বোধহয় এনজিওর সঙ্গে গোলা যুক্ত। পায়রা পুষি, বা মানে পায়রার দোকান আছে আমার, হ্যাঁ। আমি কোনো NGO করি ট্রান্সজেন্ডার দিই, জানি না উনি ভেবেছেন না ওনাকে কেউ বলিয়েছেন। তিনি কিন্তু একজন টিচার, অধ্যাপিকা, অধ্যাপক বলি আমি, অধ্যাপিকাটা বলি না। তখন আমি তাকে বললাম না আমাকে তো সে এসে বলছে, তাহলে আপনারা ওকে স্থান দিতে পারেন না? আপনারা তো এত বড় বড় অধ্যাপক অধ্যাপিকা, তারা আমার দিকে ঠেলেন কেন? ও কোথায়, কোন পশ্চিম মেদিনীপুর, তখন তো পশ্চিম মেদিনীপুর ছিল, এখন ঝাড়গ্রাম, ওইখানকার একটা মানুষ, সে একেবারে গ্রামের, তাকে তো আপনারাও আস্থা দিতে পারেন। মানে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট বলছি, ঝাড়গ্রাম শহর বলছি না। তা সেখান থেকে তো আপনারা ওকে আশ্রয় দিতে পারেন, আমার কাছে ঠেলছেন কেন?
তবে এই খেলার মধ্যেও আমার মনে হয়েছে একটা ষড়যন্ত্র আছে, তোকে কিন্তু ফাঁসাবো, তুই কলঙ্ক, তুই অধ্যাপক হয়ে আমাদের মুখ নষ্ট করলি। অধ্যাপক পেশার মধ্যে একটা হিজড়ে আছে, এইটা ওদের সাবকনসিয়াসে কুরকুরি দেয়, ওদের মানে খারাপ লাগে ওদের। হ্যাঁ, তা সুতরাং ওরা কিন্তু ট্রান্সজেন্ডারের ভালো চেয়ে আমার কাছে আসছে না। সুতরাং এবার কি বলতে পারি, আমি শুধু এটুকুই বলতে পারি, আমি যেমন আমার ডক্টরকে যখন বলছি আমার এই সমস্যাগুলো, না না আপনি এরম বলছেন, আমার ডাক্তার বলছেন আমার প্রচুর ট্রান্সজেন্ডার রুগী আছে, তা সে বিদেশে থাকে, হ্যাঁ বিদেশ থেকে আসে আমাকে আমার কলকাতারই ডাক্তার বলছেন। আজ বিদেশে থাকা আর দেশে থেকে লড়াই করার মধ্যে পার্থক্য আছে, সেটাও আমার ডাক্তারকে বোঝাতে হচ্ছে। ডাক্তার ভাবছেন যে সবটাই খুব সহজ পথ, মানে বিদেশে তো কোনো ব্যাপার নয়, তাই না, তুমি চলে কিছু যাও না, যায় আসে না, কিছু যায় খুব আসে না, সাধারণ। সেখানে তার কোনো সরকারি চাকরি নেই, সেখানে পলিটিক্যাল নেতার কাছে তাকে বশ্যতা স্বীকার করতে হবে না, আনুগত্য দেখাতে হবে না, দাঁত বার করে হ্যাঁ হ্যাঁ করতে হবে না। আমাকে তো প্রথম কথা প্রাণ রক্ষার আগে তো আমায় চাকরি রক্ষা করতে হবে। চাকরি রক্ষা করার পরেও তাদের সাবকনসিয়াসে ঢুকে আছে যে এই একটা রাহু ঢুকে গেল আমাদের মধ্যে, আমরা সব দেবতা। তারা কেউ দেবতা নয় আমি জানি, কিন্তু আমি তো তাদের কাছে রাহু। এখন শুনছি নাকি রাহুই বেশি পয়সা দেয়। হ্যাঁ, যাকে মানে এইসব যা দেখি পডকাস্ট ইয়েতে, তোমার ওই জ্যোতিষীদের পডকাস্ট থেকে, অ্যাস্ট্রোলজিতে। আগে জানতাম না যে রাহু, আগে জানতাম রাহু মানে বলে হু হু, মানে একদম জীবনটা হাহাকার করে দেবে। এখন দেখছি না, তিনিই নাকি পয়সা দেন। ভালো এগুলো, মানে পজিটিভ তো নেগেটিভ তো পজিটিভ হচ্ছে। তা আমি মানবী একদিন পজিটিভ হবে, সেটা তুমি যখন বলছো ওদের কি বলতে চান, আমি ওদেরকে বলি আগে তোমার এই সমস্ত সত্তাটাকে গোপন করো, চেপে থাকো। এক্ষুনি তোমাকে মেয়ে হয়ে বেরোতে হবে এমনটা নয়, কিন্তু তারা শোনে না। যেহেতু এখন মেয়ে হওয়াটা খুব সোজা, কিছু টাকা খরচ করলে ডাক্তার আশপাশে রয়েছে, কালকে থেকে তুমি সুন্দরী মেয়ে হয়ে বেরিয়ে পড়ে তুমি মডেলিং করবে, তুমি এ করবে তা করবে, কিন্তু জীবনটা ওইটুকুর জন্য নয় তো। সন্ধ্যা মালতীর জীবন নয় যে সন্ধ্যা হয়ে গেল ভোরবেলায় তুমি নুইয়ে পড়লে। জীবন তো অনেক বড়। আজকে আমি ষাটোর্ধ্ব বয়সে সেই কথাগুলো তোমাদেরকে বলছি, তাহলে আমার ওই যৌবনের সময় আমাকে সেইভাবে চলতে হয়েছিল। তা সুতরাং তুমি সেটা দেখো, তুমি আমাকে জিজ্ঞেস করবে কেন, তুমি আমাকে অবজার্ভ করো, পর্যবেক্ষণ করে শেখো যে কি হওয়া উচিত। আমি কেন বলবো তোমাকে, আমি বললে তো হয় না। সূর্যরশ্মি কাউকে কিছু বলে না, প্রাচীরের ছিদ্রে এক নামগোত্রহীন ফুটিয়াছে ছোট ফুল অতিশয় দিন, ধিক ধিক করে তারে কাননে সবাই, সূর্য উঠে বলে তারে ভালো আছো ভাই। সূর্যের আলো সবাই নেয়, তো তুমি সেভাবে আলোকে অ্যাবজর্ব করতে চেষ্টা করো। এবং অ্যাবজর্ভেশন তো তোমাকে আমি বোঝাতে পারবো না তুমি কীভাবে অ্যাবজর্ভ করো, এটা তোমার নিজস্ব পদ্ধতি, এটা তোমার নিজস্ব সাধনা, এটা নিজস্ব জ্ঞান। একদম। ভীষণ ভালো সময় কাটলো দিদি, আপনি এলে কোথা দিয়ে সময় কেটে যায় টের পাওয়া যায় না। খুব ভালো লাগে, আজকে অনেক অনেক অন্য ধরনের কথা হলো। সময়টা কখনো মনটা খারাপ হলো, কখনো কথা বলে ভালো লাগলো। আচ্ছা, তুমি কোনো ফোন পাও না যে আমাকে দিয়ে যে করাচ্ছ? কেন অনেক লোক আছে তাদের মানে আঁতে লাগে, এরকম কিছু ফোন পেতেই পারো আমার মনে হয়, যেখানে না না না, এরম কোনো ফোন আমি পাইনি, কেননা আমি মনে করি আমার যারা ভিউয়ার রয়েছেন, দর্শক রয়েছেন সঙ্গে সঙ্গীতা পডকাস্টে, তারা খুব রুচিশীল মানুষ। না না, তারা এখানে হয়তো তোমার রুচি দেখলে চলবে না। তুমি একটা করছো পডকাস্ট, তোমাকে সবাইকে ঢোকাতে হবে। কে দেখবে? শোনো, পডকাস্ট এমন একটা জিনিস, এ শয়তানও দেখবে, দেবতাও দেখবে। দেখো না, তুমি যারা কমেন্ট করে, অনেক মানে 90% কমেন্ট আমার পক্ষে এসেছে, ভালো বলেছে, কেউ কেউ তো দেবতা দেখেছে আমার মধ্যে। কিন্তু এমন এমন কমেন্টও আছে যারা গালাগালি করতে চেয়েছে। হ্যাঁ, মানে সেই চেষ্টাগুলো ফলবতী হয়নি, মানে বোঝাই যাচ্ছে তারা ইন্টেনশনালি করতে চাইছে। কিন্তু আমি দেখলাম এক ভদ্রলোক লিখে, আমি তাকে চিনি, অমিতাভ দাস, সে যে ওর কথাটা লিখবেন বলেছেন যে অনেকে জানে না মানবিক কত লোকের উপকার করে। হ্যাঁ, মানে আমি পরে আমার সেন্স এলো সত্যিই তো আমি উপকার করি। আসলে আমি ওরা ওরা যে সমস্ত কাজগুলো করে ওরাও কিন্তু এনজয়ই করে। তা আমি বিভিন্ন লোকের জন্য তাদেরকে বলি যে একে একটু ভর্তি করুন হসপিটালে। সেটা আমি ভালো, সেটা কিন্তু আমি উপকার করছি বলে বলি তা নয়, কিন্তু তিনি দেখলাম ওটাকে ধরেছেন ওইভাবে, তখন আমি বললাম আচ্ছা এইভাবেই ব্যাখ্যাটা হয়। একদম। সত্যি খুব সুন্দর সময় কাটলো দিদি, অনেক ধন্যবাদ দিদি। হ্যাঁ, ধন্যবাদ। তোমার ধন্যবাদ গ্রহণ করলাম। মানে ধন্যবাদের মধ্যে একটা বাদ থাকে, সেই বাদটা মতবাদ হোক, আমাকে বাদ দিও না। হ্যাঁ, একদম, সব সময় আছেন আপনি। ভালো থেকো। ভালো থাকবেন দিদি।